আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। গুড ইভিনিং। আচ্ছা, তো ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমি বলে দিই যে অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা পড়বো সেটা গড়। তবে আমাদের গত ক্লাসে, হ্যাঁ, কাজ সময় এবং নল চৌবাচ্চা নিয়ে কিছু একটু ডিফিকাল্ট টাইপের কিছু কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় আসে। নর্মাল পরীক্ষাগুলোতে কম আসে, আমি যা পড়িয়েছি ওটা থেকেই কমন আসবে বেশিরভাগ ক্ষেত্রে। আহ তারপরেও একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন গুলা আমি সলভ ক্লাসে কিছু করাই দিব, ঠিক আছে? তো গড় নির্ণয়ের যেই ইয়াটা সেটা আমরা শুরু করে দিব আজকে। তো সবাই যদি আমরা রেডি হয়ে থাকি, রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিই। ওকে, ঠিক আছে, সবাই রেডি আছি। ওকে, ঠিক আছে। তো প্রথমে আমি গড় সম্পর্কে আগে কিছু কথা বলে নিই। তো গড়ের অঙ্ক মোটামুটি সবাই চলে আসছেন যারা ক্লাস করেন। তো গড়ের অঙ্ক সম্পর্কে যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে এরকম কথা। গড়ের ইংরেজি হচ্ছে এভারেজ। তো এই যে গড়, গড় যদি আমরা বের করতে চাই সেটার সিস্টেমটা আসলে কি হবে, গড় জিনিসটা কাকে বলে? প্রথম কথা হচ্ছে গড় জিনিসটা হচ্ছে কতগুলা সংখ্যার সমষ্টি। কতগুলো সংখ্যার সমষ্টি বা যোগফল, সমষ্টি বলতে পারেন বা যোগফল বলতে পারেন, ভাগ মোট পদের সংখ্যা, এটাকেই বলা হয় হচ্ছে গড়। এই কথাটার অর্থ কি? মনে করেন আপনাকে আমি যদি বলি 1, 2 এবং হচ্ছে 5-এর গড় কত? 1, 2, 5 এবং হচ্ছে 1, 2, 4, 5 এর গড় কত? 1, 2, 4, 5-এর গড় কত? আমি এটা আপনাকে জিজ্ঞেস করলাম। তাহলে কি বুঝবো আমরা? এই গড়টা নির্ণয় করতে গেলে কি বুঝবো? এই 1-এর সাথে 2 যোগ করব, 2-এর সাথে 4 যোগ করব, 4-এর সাথে 5 যোগ করব, মানে সবগুলা সংখ্যার সমষ্টি, যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার সমষ্টি ভাগ মোট পদের সংখ্যা। 1, 2, 3, 4, 4টা পদ আছে, 4 দিয়ে ভাগ করব। তার মানে 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়, 7 আর 5 যোগ করলে 12 হয়, 12কে 4 দিয়ে ভাগ করলে 3। তার মানে গড় হবে 3। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম প্রথম যেই মানে বিষয়টা আমাদেরকে জানতে হবে যে গড় কাকে বলে। গড় হচ্ছে সংখ্যার সমষ্টি, কতগুলো সংখ্যার সমষ্টিকে মোট পদের সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই সেটাকে গড় বলবে। যদি আমাদের এরকম করে আমরা যদি এইভাবে করে
কিছু জিনিস আমরা নির্ণয় করি। ধরেন আপনাকে আমি বললাম যে আমরা তিনটা সাবজেক্টে, কেউ ক্লাস টেস্টে তিনটা সাবজেক্টে একটাতে পেয়েছে 25, আরেকটাতে পেল 15 এবং আরেকটাতে পেল আচ্ছা মোট 5টা ক্লাস টেস্ট হয়েছে। একটাতে 25, একটাতে 15, একটাতে 5 পেয়েছে, একটাতে 0 পেয়েছে, আরেকটাতে 10 পেয়েছে। তাহলে আমি বললাম যে এটার গড় নির্ণয় করলে কি হবে, এদের গড় নির্ণয় করলে কি হবে। তো গড় নির্ণয় করলে যেটা হবে সেটা হচ্ছে যে 25 যোগ 15 যোগ 5 যোগ 0 যোগ 10, এটাকে আমাদের মোট পদের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5টা সংখ্যা দিয়ে ডিভাইড করতে হবে, শূন্য সহকারে হিসাব করতে হবে। ঠিক আছে, শূন্য সহকারে হিসাব করতে হবে। তাহলে আমাদের আস্তে আস্তে 5 5 10 5 15, 15 5 হাতে থাকলো 1, 1 1 2, 2 1 3 4 5। তার মানে আমাদের আস্তে আস্তে গড় হচ্ছে 11। 55কে 5 দিয়ে ভাগ করলে আসবে 11। তার মানে যতগুলা পদ থাকবে, এখানে যতগুলা পদ থাকবে সেই পদগুলাকে আমরা কি করব, সেই টোটাল পদগুলাকে যোগ করব, ভাগ করে দিব পদের সংখ্যা দিয়ে। ক্লিয়ার? বুঝেছি সবাই? এরাম রনি, আপনি এটা কি কি করতেছেন? এরাম রনি, আমি বললাম সবগুলা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করবেন, আপনি 17.5 কেন লিখছেন? ওয়াই কেন? বললাম তো সবগুলো পদ যোগ করতে হবে, যোগ করে ডিভাইড করে দিতে হবে। যতগুলা পদ আছে সেই পদের সংখ্যা দিয়ে ডিভাইড করতে হবে। ক্লিয়ার? আমরা বুঝেছি? সবাই বুঝেছি? ওকে, ঠিক আছে। এরপরে সেকেন্ড আরেকটা জিনিস আমরা এই পাশ দিয়েও বলতে পারি, তবে এইখানে এইখানে একটা এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনার যে কোনো সংখ্যায়, যে কোনো একটা সংখ্যা যেখানে মনে করেন, ধরেন আপনাকে আমি বললাম যে 10 12 15 আর হচ্ছে তো আচ্ছা 15 তো 19, 19 দেই, আর 19, 10 12 15 19, এইটার গড় নির্ণয় করেন। এর গড় কত? হ্যাঁ, রিমা রিমু বলেছি যে আমি সলভ ক্লাসের সময় আর কয়েকটা ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ করাই দিব নল চৌবাচ্চার। কত হবে? 10 যোগ 12 যোগ 15 যোগ 19 ভাগ কত হবে? ভাগ হবে 4। 10 আর 12 যোগ করলে হবে 22, 22 আর 15 যোগ করলে হবে 37, 37 আর 19 যোগ করলে হবে 56। 56কে 4 দিয়ে ভাগ করলে 4 ওকে 4, 4 4 16, তার মানে 14 হবে গড়। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। ওকে, এখন আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এমনও তো দেওয়া থাকতে পারে
যে আমি যদি বলি যে চারটি সংখ্যার, আচ্ছা, চারটি পরীক্ষার গড় নম্বর 10। চারটি চারটি পরীক্ষা দেওয়া হয়েছে, সেই চারটা পরীক্ষারই গড় নাম্বার হচ্ছে 10। মানে ক্লাস টেস্ট দেওয়া হয়েছে, দেখা গেল তাহলে গড় নম্বর হচ্ছে 10। তাহলে মোট চারটা পরীক্ষা মোট কত নম্বর পাওয়া হয়েছে, মোট কত নম্বর পেয়েছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে কি করব? আবার এই একই কথা, গড় সমান যদি এই চারটা সংখ্যা, চারটা পরীক্ষার মানে এই যে যতগুলো সংখ্যা থাকবে, যতগুলো নাম্বার পেয়েছে তাদের তো যোগফল, তাদের যোগফল থাকবে উপরে, নিচে থাকবে পদের সংখ্যা, তাই না? নিচে থাকবে পরীক্ষার সংখ্যা বা পদের সংখ্যা। এখানে তো পরীক্ষা দিয়েছে, তাহলে কতগুলো পরীক্ষা দিয়েছে সেটার সংখ্যা। এখন গড়ের মানটা যদি দেওয়া থাকে তাহলে গড় আর নিচে আছে পদের সংখ্যা, তার মানে কি বজ্রগুণন হয়ে যাবে, যোগফল সমান কি হবে? আমি যদি মোট নাম্বার মানে তো মোট যোগফল করে মোট নাম্বারটা কি হবে? গড় গুণন, গড় গুণন হচ্ছে পদের সংখ্যা হবে। গড় গুণন পদের সংখ্যা করলেই আমাদের হয়ে যাবে, মানে পদের সংখ্যা, পদের সংখ্যা কয়টা আছে। তাহলে গড় কত? 10। পরীক্ষা দিয়েছে কয়টা? 4টা, তার মানে মোট নাম্বার পেয়েছে 40। ঠিক আছে? তাহলে মোট নাম্বারটা যদি বের করতে বলে তাহলে গড়ের সাথে আমরা গুণ দিয়ে দিব, যে জয়টা জয়টা পদ আছে তত গুণ দিয়ে দিব। ঠিক আছে? হ্যাঁ, মানে সেটা আমরা গুণ দিয়ে দিব। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে এইভাবে করে ডিরেক্টলিও দেওয়া থাকতে পারে। ধরেন আপনার কাছে দেয়া আছে যে 5 জন ছাত্রের মোট ওজন, মোট ওজন ধরেন 5 জন ছাত্রের মোট ওজন দেওয়া আছে মনে করেন 300 কেজি। গড় ওজন কত? তাহলে গড় বের করতে হলে যে সব সময় যে আলাদা আলাদা করে আমার যোগ করেই 2 দিয়ে ভাগ দিতে হবে তা না, কারণ মোট ওজন মানে এই যে ওজনগুলোর যোগফলটা, তাকে তো পদের সংখ্যা দিয়ে ডিভাইড করে দিলেই হয়ে গেল, পদের সংখ্যা। তাহলে সবগুলা ওজন যোগ করলে আসতেছে 300 কেজি। আর এখানে 5 জন আছে, তার মানে আমাদের আসলে 60 কেজি হবে গড় ওজন। গড় ওজন হবে 60 কেজি। হুম। আচ্ছা, তাহলে আমরা আমরা বুঝতে পারতেছি যে 60 কেজি হচ্ছে গড় ওজন, ষাট ষাট কেজি হচ্ছে গড় ওজন। ঠিক আছে? ক্লিয়ার? হুম। যতটা যতটা থাকবে তত দিয়ে আপনি, যতটা থাকবে ততটা দিয়ে ভাগ করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ওকে, এখন আসেন, এখন আমরা এরপরের কাহিনীটা বলি। হ্যাঁ, এরপরের কাহিনীটা বলি। এরপরের কাহিনীটা হচ্ছে যে আমরা আরো কিছু জিনিস বুঝবো, তবে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করে আসি। হ্যাঁ, যেগুলো পরীক্ষায় আসছে সেগুলো কিছু প্র্যাকটিস করে আসি, দেখা যাক যে আমরা পারি কিনা। আচ্ছা, শিক্ষক নিবন্ধন 14-তে আসছে যে 0, 5 এবং 7-এর গড় কত? কি হবে 0, 5 এবং 7-এর গড় কত? 0, 5 এবং 7-এর গড় কত? প্রথমে একটু অ্যান্সারটা সবাই দিয়ে দেন। 0, 5 এবং 7-এর গড় কত? কত হবে? আচ্ছা, এখানে আহ ওকে, ঠিক আছে। তাহলে 0, 5 এবং 7-এর গড় হচ্ছে 0+5+7, ভাগ কত হবে? ভাগ হচ্ছে 3।
কারণ তিনটা এখানে আছে, এই যে তিনটা সংখ্যা আছে, 0, 5 আর 7 যোগ করলে হচ্ছে 12, 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তার মানে অ্যান্সার হবে 4। ভেরি গুড, সবাই পেরেছে, এই তো সবাই পেরেছে। ওকে, ভেরি গুড। 0, 5 এবং 7 মানে যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে যোগ করে দিব, এবং যত জয়টা থাকবে মানে যতটা থাকবে যে এখানে এখানে আছে তিনটা, মানে কতগুলো পদ আছে, যতটা পদ থাকবে তত দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, ভেরি গুড। ওকে, এবার বলেছে যে এবারকার কোশ্চেনটা দেখেন, এবারকার কোশ্চেনটা হচ্ছে 4, 6, 7 এবং এক্স এর গড় হচ্ছে 5.5 হলে এক্স এর মান কত? 4 যোগ 6 যোগ 7 যোগ হচ্ছে এক্স ভাগ, আমি যদি 4 করি তাহলে এটার গড় হচ্ছে 5.5। এটা বুঝেছি। এটার বিষয়টা হচ্ছে যে গড় গড় কিভাবে নির্ণয় করি আমরা, যে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা, চারটা সংখ্যায় যোগ করব, হ্যাঁ, চারটা সংখ্যায় যোগ করব এবং চারটা সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ করে দিব। চারটা সংখ্যা যোগ করলে 4 আর 6 যোগ করলে 10, 10 আর সাথে হচ্ছে 17, 17 প্লাস এক্স ভাগ হচ্ছে 4, তাই না? তার মানে 5.5 এই পাশে আছে। তাহলে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে 17 প্লাস এক্স ইকুয়াল, আমরা 5.5কে এক্স দিয়ে গুণ করতে পারি, 4 দিয়ে গুণ করতে পারি। 5.5কে 4 দিয়ে গুণ করা কিন্তু খুবই সহজ। দেখেন, কোনো কিছুকে 4 দিয়ে গুণ করতেছেন, আপনি শুধু চিন্তা করেন 5.5 মানে তো 5.5, 5.5-এর ডাবল করলে কি হয়, মানে দুইবার দুইবার 2 গুণ করলেই তো আসলে 4 দিয়ে গুণ করা, একবার ডাবল করলে আসে 5.5-এর ডাবল করলে আসে হচ্ছে 11, তারেও ডাবল করলে আসবে 22, তার মানে 5.5কে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে 22 আসবে। আর যারা এইভাবে করে চিন্তা করতে পারতেছেন না, তারা 4 দিয়ে এইভাবে গুণ করবেন, 4 5-এ 20, 20-এ 0, হাতে থাকলো 2, 4 5-এ 20 আর হাতের 2 মিলে হচ্ছে 22, 22 যে আসলো, এখানে যেহেতু এক ঘর আগে দশমিক আছে এখানেও এক ঘর আগে দশমিক দিবেন, 22 আসলো। এখান থেকে আপনি জাস্ট x সমান দিবেন 22 মাইনাস 17 মানে হচ্ছে 5, তবে অ্যান্সার হবে 5, অ্যান্সার হবে 5। ভেরি গুড, আপনারা অনেক ফাস্ট, অনেক সুন্দর, অ্যান্সার হবে 5। ওকে, ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, 10 জন পরীক্ষার্থীর গড় নম্বর 70, 100 জন পরীক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 70, এদের মধ্যে 60 জন পরীক্ষার্থীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? ভালো করে বুঝে নেন, এই টাইপের অঙ্কগুলো খুব মানে মজার অঙ্ক, খুব সহজেই আপনারা পারবেন একবার বুঝে গেলে। 100 জন শিক্ষার্থী ছিল, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনগুলা ছাত্র ছিল কোনগুলা ছাত্রী ছিল, তার মধ্যে 60 জন ছিল ছাত্রী, তার মানে বাকি 40 জন হচ্ছে ছাত্র। এটা বুঝতে হবে যে 40 জন আছে ছাত্র, 40 জন আছে ছাত্র, এটা আমাদের বুঝতে হবে, কারণ 60 জন যেহেতু ছাত্রী, বাকি 40 জন হচ্ছে ছাত্র। আচ্ছা, 100 জন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 70, তাহলে 100 জন শিক্ষার্থীর যদি গড় নম্বর 70 হয়, 100 জন শিক্ষার্থীর মোট নম্বর হবে 70 গুণন 100, মানে হচ্ছে 70-এর পরে 2টা শূন্য মানে 7,000, 7,000 হয়ে যাবে গড় মানে মোট নাম্বার হয়ে যাবে 7,000। এই 100 জন শিক্ষার্থীর মোট নাম্বার হচ্ছে 7,000, তার মানে গড় নাম্বার যেহেতু 70 দেওয়া আছে। আবার 60 জন যে ছাত্রী আছে, এই 60 জন ছাত্রীর আমি 100 জন, 100 জন যে 100 জন যে ছাত্র আর ছাত্রী মিলে যে 100 জন ছিল, তাদের সাথে তো 70 গুণ করে 7,000 করলাম, ঠিক আছে, কিন্তু তার মধ্যে 60 জন যে ছাত্রী ছিল তাদের গড় নাম্বার হচ্ছে 75, তার মানে 75 দিয়ে যদি আমি মোট নাম্বার এই ছাত্রীদের মোট নাম্বার যদি হিসাব করি, আচ্ছা একটা শূন্য তো এই পাশে থাকতেছেই, 5 6 30-এর শূন্য, হাতে থাকলো 3, 6 সাথে হচ্ছে 42, 42 আর 3-এ হচ্ছে 42 আর 3-এ 45, তার মানে 4,500। তার মানে বাকি যে 40 জন ছাত্র আছে সেই 40 জন ছাত্রের মোট নাম্বার এই দুটো বিয়োগ করলে যা আসবে, এখানে আসবে শূন্য, এখানে আসবে শূন্য,
এখানে 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5, আর এখানে আসতেছে 2, তার মানে 2500 নাম্বার হচ্ছে বাকি স্টুডেন্ট গুলার যদি আমি গড় নাম্বার যোগ করি। তাহলে আমাদের এখন আমাকে যদি বলা হয় তাহলে গড় কত হবে, গড় মোট নাম্বার তো 2500, তাহলে 2500-কে আমরা কি করব, 40 দিয়ে ভাগ করব। একটা শূন্য তো কেটেই গেল, এখানে ইভেন আরো একটা শূন্য, মানে 250-কে আমি 250-কে 4 দিয়ে যে ভাগ করা, এটা এটা এখানে আমি এই পাশে একটু করে দিই। 250-কে আমি 4 দিয়ে ভাগ করছি, দেখেন আমি যদি প্রথমে 2 দিয়ে কাটি তাহলে 12 দুগুণে 24, মানে 125 আসে, কারণ 250-এর অর্ধেক হচ্ছে 125। তারপরে 125-কে 2 দিয়ে ভাগ করলে কি আসবে, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, মানে 62.5, কারণ 62-কে দ্বিগুণ করলে 124, 62.5-এর দ্বিগুণ মানে হচ্ছে আমাদের 125 হবে। আচ্ছা, আরেকবার খেয়াল করেন কি কি জিনিসটা কি কি করলাম সবাই খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এই যে 100 জন যে শিক্ষার্থী আছে, 100 জন শিক্ষার্থী তো মোট শিক্ষার্থী কিন্তু 100 জন ছিল। এই 100 জনের গড় মানে গড় নাম্বার ছিল 70, তার মানে 100 জন মিলে মোট নাম্বার পেয়েছে কিন্তু 70 গুণন 100 মানে 7000, 7000 মার্ক পেয়েছে। 7-এর পরে 3টা শূন্য, এই দুইটা আর একটা মিলে 3টা শূন্য, ঠিক আছে। এইটা হচ্ছে মোট, মানে 100 জনের মোট নাম্বার, 100 জনের মোট নম্বর, 100 জনের। এর মধ্যে ছাত্রীদের মোট নাম্বারও আছে, ছাত্রদের মোট নাম্বারও যোগ আছে এই জায়গাটার মধ্যে, কারণ ছাত্ররা ছাত্রী মিলে আছে এখানে। তার মধ্যে তাহলে ছাত্রীদের কাহিনী কি, ছাত্রীরা এখানে আছে 60 জন, তাহলে 60 জন যে ছাত্রী আছে, এই 60 জন মিলে নাম্বার পেয়েছে, গড় নাম্বার পেয়েছে 75 করে। এই 75-কে 60 দিয়ে গুণ করলে আসছে 4500, 4500 নাম্বার ছাত্রীরা পেয়েছে। তাহলে এই 7000-এর মধ্যে বাকি নাম্বারটা কে পেল, এই 7000 তো ছিল মোট নাম্বার, ছাত্ররা ছাত্রীরা মিলে পেয়েছে, 100 জন মিলে পেয়েছে, তাহলে ছাত্রী তো ছিল 60 জন, তাহলে বাকি 40 জন ছিল ছাত্র। এই 40 জন ছাত্ররা মোট নাম্বার পেয়েছে এত, 40 জন ছাত্রের মোট নাম্বার, এটা এটা হচ্ছে 40 জন ছাত্রের নম্বর কত পেয়েছে। এই বাকি নাম্বারটা এই 7000 থেকে যদি 4500 বাদ দিই, তাহলে 2500 নম্বর পেয়েছে হচ্ছে ছাত্ররা। তাহলে 2500 নম্বর পেয়েছে যে ছাত্ররা, তাহলে গড় কত হবে, গড় নম্বরে ছাত্ররা কত নম্বর পেয়েছে, অ্যান্সার হচ্ছে 2500 ভাগ হচ্ছে 40। আমি একটা শূন্য কেটে দিলাম, তারপরে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 দুগুণে 4, আর এখানে আসতেছে 12 দুগুণে 24, মানে 2 ওকে 2, 2 দুগুণে 4, 1 শূন্য, 5 দুগুণে 10, 125-এর অর্ধেক, 125-কে অর্ধেক করলে আসে, যেহেতু 62 মানে 60 দ্বিগুণী, 60 দ্বিগুণে 60-কে 2 দিয়ে গুণ করলে 120 আসে, 62 গুণে 124, আর 125 যেহেতু আসে তার মানে 62.5 হবে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করেও করা যায়, বা আপনারা যদি এইভাবে নাও বুঝেন, 125-কে 2 দিয়ে ভাগ করেন এইভাবে করে, 6 দ্বিগুণে 12, হ্যাঁ 5 আসলো, তারপরে 2 দ্বিগুণে 4 করবেন, এখানে 1 আসবে, এখানে দশমিক দিবেন, একটা শূন্য নিবেন, হ্যাঁ 5 দ্বিগুণে 10 দিবেন, এইভাবে করেও করা যায়। হ্যাঁ, যেমনি ইচ্ছা তেমনি করা যায়, কিন্তু একটু তো তাড়াতাড়ি করতে শিখতে হবে, তাই না, একটু তাড়াতাড়ি করতে শিখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সারটা কে দিতে পারবে, দেখি তো। এই কোশ্চেনটার অ্যান্সারটা কে দিতে পারবে, দুটি সংখ্যার গড় হচ্ছে এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স হলে অপরটি কত, কি মনে হয় এটার অ্যান্সার কি হতে পারে, এটার অ্যান্সার কি হতে পারে? কি হতে পারে অ্যান্সারটা? ওকে, তো এটা হচ্ছে এক্স ওয়াই, তাই না, এটা হচ্ছে এক্স ওয়াই দেওয়া আছে, যে দুটি সংখ্যার গড় দেওয়া আছে এক্স ওয়াই, আর একটা সংখ্যা দেওয়া আছে এক্স, তাহলে অপর সংখ্যাটা কি হবে? অনেকেই বলছে ওয়াই, ভুল অ্যান্সার, ওয়াই কিন্তু ভুল অ্যান্সার, ওয়াই নয়, গড়, গড় এটা তো গড় দেয়া আছে। তাহলে দুটি সংখ্যার গড় যদি
গড় যদি এক্স ওয়াই হয়, আপনাদের কাছে জাস্ট আমি জানতে চাই দুইটা সংখ্যার গড় আছে এক্স ওয়াই, দুটি সংখ্যার গড় আছে এক্স ওয়াই, তাহলে আমি জানতে চাই তাহলে দুটি সংখ্যার যোগফল কত বলেন। গড় থেকে জাস্ট আপনারা আমাকে যোগফলটা বলবেন, তাহলে যোগফল কত হবে, তাহলে আমি বুঝতে পারবো আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা এটা আগে আমাকে বলেন। দুইটা সংখ্যার গড় যদি এক্স ওয়াই হয় তাহলে এই দুইটা সংখ্যার যোগফল কত, যেই দুটা সংখ্যার গড় হচ্ছে এক্স ওয়াই, তাদের মনে করেন দুইটা সংখ্যার গড় যদি 5 হয় তাহলে তাহলে সংখ্যা দুইটার যোগফল কত হইতো? 5 গুণন 2 5 দ্বিগুণে 10 হতো না? মনে আছে না যে গড়ের সাথে মোট সংখ্যা আমাকে গুণ দিতে হয়, গড়ের সাথে মোট সংখ্যা গুণ দিলে যোগফলটা বের হয় গড়ের সাথে, এটা মনে আছে? একটু আগেই তো বললাম, মনে করেন গড় গড় যদি এখানে দুটি সংখ্যার গড় যদি 10 হয় তাহলে সংখ্যা দুটার যোগফল কি হবে? তাহলে গড়ের সাথে সংখ্যা গুণ দিয়ে দিব, তারপরে তাহলে আমাদের 10 দুগুণে 20 হয়ে যাবে। এটা কি বুঝেছি? এই কথা কি বুঝেছি? মানে গড় যদি আপনার কাছে কখনো গড় দেয়া থাকে, মনে করেন তিনটা সংখ্যার গড় দেওয়া আছে, একটু আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা একটু ভালো করে বলেন, আপনারা কেন এরকম ভুল করতেছেন? হায় হায় হায়, সি 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 সি, এটা কি কথা? আচ্ছা আপনারা এইটার অ্যান্সার দেন, দুটি সংখ্যার গড় গড় 25, সংখ্যা দুটির যোগফল কত? এইটার অ্যান্সার দেন, আর কিছু লাগবে না, একটু আমার এইটার অ্যান্সার দেন, দেখি কি বুঝলেন আপনারা। দুইটা সংখ্যার গড় হচ্ছে 25, তাহলে সংখ্যা দুটার যোগফল কত? জানান আমাকে, তাড়াতাড়ি আমাকে জানান সংখ্যা দুটার যোগফল কত, এইটার অ্যান্সার বলেন। দুটি সংখ্যার গড় যদি 25 হয়, সংখ্যা দুটার যোগফল কত? একজনও অ্যান্সার দিতে পারে নাই? দুইটা সংখ্যার যোগফল যদি গড় যদি 25 হয়, হ্যাঁ শাহিন সোহান, প্রেয়সী নাকি শ্রেয়াসী বিশ্বাস, তারপরে স্বপ্ন লক্ষ্য সাফল্য, আলিম, ইয়াসমিন চৌধুরী, হ্যাঁ, সুমন, সবাই বলেছে এটা হচ্ছে 50। কিভাবে 50 করলো? যে 2 আর 25 গুণ করে 50 হয়, 2 আর 25 গুণ করলে 50 হয়, তাই তো? তাহলে গড় দেওয়া থাকলে এই সংখ্যা দিয়ে গুণ করে দিলেই তো যোগফল পাওয়া যায়। তাহলে গড় দেওয়া থাকলে সংখ্যা দিয়ে গুণ করে দিলেই যোগফল পাওয়া যায়, তাহলে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 2xy, তাহলে 2 এর সাথে xy গুণ করলে হবে 2xy। এটা কি বুঝেছি? তার মানে ওই যে দুইটা সংখ্যা আছে ওই দুটার যোগফল হচ্ছে 2xy, যেই যেই সংখ্যাগুলোর গড় হচ্ছে xy সেই সংখ্যা দুটার যোগফল হচ্ছে 2xy। তাহলে দুইটা সংখ্যার যোগফল যদি 2xy হয়, তার মধ্যে একটা যদি x হয় অপরটা কত? মনে করেন দুইটা সংখ্যার যোগফল পেয়ে গেছেন, সেখানকার মধ্যে একটা সংখ্যা পাইলে অপর সংখ্যাটা কি? জাস্ট 2xy থেকে x বিয়োগ দিলেই অপর সংখ্যা পাওয়া যাবে। তার মানে x যদি এখানে কমন নেই তাহলে 2y - 1 হবে, সেই জন্য গ নাম্বারটা অ্যান্সার হবে গ নাম্বারটা। বুঝি নাই? মানে এই দুটি সংখ্যার যোগফল পেয়ে গেছি 2xy, এই যে যেই দুটা সংখ্যার কথা বলেছে তাদের মধ্যে একটা আছে x, তাহলে অপরটা কি হবে? 2xy তো যোগফল দুইটারই যোগফল থেকে আমি যদি একটা সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে অপর সংখ্যাটা পাবো 2xy থেকে x বাদ দিলে। এই 2xy থেকে x বাদ দিয়েছি, এখানে এই দুটাতেই x আছে, x কমন নিয়েছি, তাহলে 2y - 1। বুঝেছি সবাই? অ্যান্সার হবে গ নাম্বার, 2x ইন্টু টোয়াইস y - 1। বুঝেছি? ক্লিয়ার? মনে করেন দুইটা সংখ্যার যদি যোগফল আমি একটু জানতে চাই, দুইটা সংখ্যার যোগফল যদি 100 থাকতো, একটা সংখ্যা যদি 75 হয় অপর সংখ্যাটা কি 25 না? ওই 100 থেকে তো 75 বাদ দিলেই 25 পাওয়া যায়, তাই না? হ্যাঁ, আবার বলি, এখানে দুইটা সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে এই গড়টা থেকে ওই দুইটা সংখ্যার যদি আমি যোগফল বের করি, কারণ গড় দেওয়া থাকলে গড়ের সাথে সংখ্যা গুণ করে দিলে যোগফল পাওয়া যায়, তাহলে যোগফলটা পাওয়া যাচ্ছে হচ্ছে 2 × xy, কারণ দুইটা সংখ্যা তো এই 2 দিয়ে xy, যদি এখানে 5 থাকতো দুইটা সংখ্যার গড় যদি 5 থাকতো তাহলে 5 দুগুণে 10 হইতো, যদি 100 থাকতো 200 হইতো, 50 থাকলে 100 হইতো, এই 2 দিয়ে গুণ করতাম। ঠিক আছে?
হ্যাঁ, তাহলে এদের এদের যোগফলটা হইলো 2xy, এদের এদের যোগফলটা হইলো 2 × xy মানে 2xy। এখন দুইটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যার যোগফল আপনাকে যদি আমি বলি দুইটা সংখ্যার যোগফল 60, একটা সংখ্যা 10 হলে অবসংখ্যাটা কত, তাহলে কি 60 থেকে 10 বিয়োগ করলেই তো অবসংখ্যাটা পাওয়া যাবে। যোগফল পেয়েছেন, একটা সংখ্যা দেওয়া আছে x, তার মানে কি 2xy থেকে x বাদ দিতে হবে, 2xy থেকে x বাদ দেন, তাহলে কি পাওয়া যাবে, x কমন নিলে 2y - 1। ঠিক আছে, এই আর কি। ওকে, ওকে, এখন দেখেন আহ একজন ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো 91, 88, 86 এবং 78। পঞ্চম বিষয়ে কত নাম্বার পেলে 5টি বিষয়ে গড় নাম্বার 85 হবে? এর আগে যে অঙ্কটা করলাম যে 91, তার সাথে পেয়েছে 88, তার পরে পেয়েছে 86, তারপরে পেয়েছে 78, মানে 4টা বিষয়ে নাম্বার হচ্ছে এগুলো। পঞ্চম বিষয় কত পেলে, ধরলাম পঞ্চম বিষয় ক নাম্বার পেয়েছে, ক, তাহলে ক নাম্বার পেয়ে তাদের গড় 5টি বিষয়ের গড় মানে 5 দিয়ে ভাগ করলে এই গড়টা হয়েছে 85। এই ক এর মানটা আসলে নির্ণয় করতে বলেছে। বুঝেছি? বিষয়টা এরকম যে এই যে 4টা বিষয় যে আছে, 4টা বিষয়, একটাতে 91, একটাতে 88, একটাতে 86, একটাতে 78 পেয়েছে। তাহলে এই 4টা বিষয়ের নাম্বারগুলো হচ্ছে এগুলো। এই পঞ্চম বিষয় কত নাম্বার, পঞ্চম বিষয়ে আমি ধরলাম ক পেয়েছে। হ্যাঁ, আবার মানে তার সাথে বাই হচ্ছে 5 দিয়ে দিলে মানে আমাদের গড় নাম্বার আসতেছে 85। তাহলে আমরা এটা কি করতে পারি, আমি যোগ করতে পারি যে 8 আর 6 হচ্ছে 14, 14 আর 8 হচ্ছে 22, 22 আর 1 23, 23 এর 3 হাতে থাকলো 2, 9, 8 17, 17 আর 8 17, 8 23, 23 আর 9 হচ্ছে 32, 323 প্লাস ক ইকুয়াল 85 গুণন 5, 5 5 25, 5 8 40 আর 2 হচ্ছে 42। তার মানে এটা কি 33 হবে নাকি? 5 8 5 5 25, 5 8 40 আর 2 হচ্ছে 42। আচ্ছা, এখানে কত হয়েছে? 9, 8 আর 9, 9 আর 9 আর 6 15, 15 আর 8 23, 2, 9, 8 17, 17 আর 8 25, 25 আর 9 44। হ্যাঁ, তাহলে ক সমান 425 মাইনাস 343, কত আসে? 82 না? ক্লিয়ার? বুঝেছি? ওকে, ও আচ্ছা, আজ দুটো ছিল। ও 18, হ্যাঁ 17 আর 8 ধরেছিলাম। আচ্ছা, ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? ভুল বলেছিলাম। 25 আর 8 কত, 17 আর 8 মিলে আমি কত 22 বলেছি না 23 বলেছিলাম? এটা তো 25 হবে। ওই জন্য মিলছিল না। ওকে, সবাই ক্লিয়ার না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সেম অঙ্ক, সেম অঙ্ক। ওকে, এখন আসেন আরেকটা অঙ্কে, যে 9টি সংখ্যার গড়, 9টি সংখ্যার গড় হচ্ছে 12, প্রথম 7টি সংখ্যার গড় হচ্ছে 10, তার বাকি দুটি সংখ্যার গড় কত? এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব? 9টি সংখ্যার গড় যে দেওয়া আছে, তার মানে 9টি সংখ্যার যোগফল আমরা বের করতে পারবো। যে 9টি যে সংখ্যা আছে সেই 9টি সংখ্যার আমরা যোগফল বের করতে পারবো। সেই যোগফল হবে হচ্ছে 9 × 12, 9 12 9 12 হচ্ছে 108।
আবার প্রথম 60টি যে সংখ্যা আছে তার প্রথম 60টি সংখ্যারও যোগফল আমরা বের করতে পারবো। 7 আর 10 গুণ করলে হবে 70। তাহলে প্রথম 60টি যে সংখ্যার যোগফল বের করলাম আর 9টা, তার মানে এইখান থেকে এটা যদি বাদ দিই তাহলে বাকি দুটি সংখ্যার যোগফল আমার কাছে বের হয়ে যাবে। তাহলে এই বাকি দুটো সংখ্যা যোগ করলে আমাদের আসবে 8, আর এখানে আসতেছে 3, 38। তাহলে দুইটা সংখ্যার যদি যোগফল যদি 38 হয় তাহলে গড় কত হবে? দুটো সংখ্যার যোগফল 38, তার মানে 38কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 19। অ্যান্সার হবে 19, তাই না? বুঝেছি? 9টি সংখ্যার যোগফল দেয়া আছে, সেখান থেকে 60টি সংখ্যার গড় ক্লিয়ার, না? ওকে, ঠিক আছে, সহজ অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা কে কে করতে পারবেন দেখি। এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, তো একটু এটা এটা নিজেরা করার চেষ্টা করেন। পি সংখ্যক ছেলের গড় বয়স ওয়াই, এ সংখ্যক ছেলের গড় বয়স হচ্ছে বি, এ সংখ্যক ছেলের গড় বয়স হচ্ছে বি, তাহলে এখানে একটু ভুল আছে, এটা পি সংখ্যক হবে না, এটা এক্স সংখ্যক। নাকি না, এখানে কি ভুল আছে কোশ্চেনটা? একটু চেক করি, থামেন। কিন্তু পি বলে তো জিনিসই নাই, কোশ্চেনটা লিখতে মনে হয় ভুল হয়েছে। আমি আগে একটু দেখি, ভুল আছে, আগে দেখি। এক্স সংখ্যক তো, এক্স ওয়াই, হুম, এটাই কোশ্চেন। এবার ঠিক আছে, এবার অ্যান্সার দেন, এবার অ্যান্সার দেন। এটা 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 এক্স হবে। আরে, এটা এক্স হবে। তাহলে কি করবেন বলেন, কোশ্চেনটার অ্যান্সার কি করা যাবে? এক সংখ্যক ছেলে আছে যাদের গড় বয়স হচ্ছে ওয়াই, তাহলে এক সংখ্যক ছেলে, তো এক সংখ্যক ছেলের মোট বয়স কত হবে? এক সংখ্যক ছেলের মোট বয়স, মোট বয়স, মোট বয়স কত হবে? দেখেন, ওয়াই বছরকে আমি কি যতগুলা সংখ্যা আছে তত দিয়ে গুণ দিলেই আমি পেয়ে যাব, তার মানে এক্স ওয়াই হবে। আবার এ সংখ্যক ছেলের গড় বয়স, এই সংখ্যক ছেলের গড় বয়স দেওয়া আছে বি, তার মানে এ সংখ্যক ছেলের মোট বয়স হবে এবি, এ আর বি গুণ করে দিব এবি। তাহলে এখন আমাদের যে টোটাল যে দাঁড়ালো, এই দুটো যোগ করে আমাদের যা দাঁড়ালো সেটা হচ্ছে মোট ছেলের সংখ্যা দাঁড়াইলো হচ্ছে এক্স প্লাস এ সংখ্যক। তার মানে এক্স প্লাস এ সংখ্যক ছেলের ছেলের মোট বয়স কত আসতেছে? এক্স প্লাস এ সংখ্যক ছেলের মোট বয়স আসতেছে হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে এবি। তাহলে অতএব গড় কত হবে? গড়, তাহলে এই যে গড় হচ্ছে এইটাকে এটা দ্বারা ডিভাইড করবো, তার মানে এক্স ওয়াই প্লাস এবি ডিভিশন এক্স প্লাস এ। ক্লিয়ার, বুঝেছি? অ্যান্সার হবে ডি নাম্বার, যে এক সংখ্যক ছেলের গড় বয়স থেকে এক সংখ্যক ছেলের মোট বয়স বের করেছি, এক সংখ্যক ছেলের তারপরে এ সংখ্যক ছেলের গড় বয়স থেকে এ সংখ্যক ছেলের মোট বয়স বের করেছি। তাহলে মোট ছেলের সংখ্যা হচ্ছে এক্স প্লাস এ, তাহলে মোট বয়স হচ্ছে এক্স ওয়াই প্লাস এবি, তাহলে গড় হলো হচ্ছে এক্স ওয়াই প্লাস এবি ডিভিশন এক্স প্লাস এ মোট।
কারণ যতগুলা মোট সংখ্যা আছে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। এই এই জিনিসটা এই জিনিসটা শুধু এইটার ক্ষেত্রে প্রযোজ্য তা না, মানে এই টাইপের অঙ্ক কিন্তু অনেকভাবে করেই আসতে পারে। এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক অনেকভাবে আসতে পারে, আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সংখ্যা দিয়ে আসতে পারে, অনেকভাবে আসতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? যেমন এর আগের যে অঙ্কটা ছিল, আচ্ছা এর 23 নাম্বার, তো আমি আরেকবার একটু দেখাই দিই এই জায়গায়। মনে করেন এই টাইপের অঙ্ক, এই যে জিনিসটা একটু বুঝেন, যে 6টি সংখ্যার, মনে করেন আপনাকে আমি বললাম যে 6টি সংখ্যার গড়, 6টি সংখ্যার গড় হচ্ছে 12, 4টি সংখ্যার গড়, 4টি সংখ্যার গড় গড় হচ্ছে 10। আর তাহলে এই বাকি 10টি সংখ্যার গড় কত? তাহলে আমরা কিভাবে বের করতে পারি এই জিনিসটা? ওই একই ভাবে, যে 6টি সংখ্যার গড় দেয়া আছে, তার মানে 6টি সংখ্যার, যদি আমি বলি যে 6টি সংখ্যার যোগফল কত হবে, 6টা সংখ্যার যোগফল হচ্ছে 6 12 72। আচ্ছা, 4টি সংখ্যার গড় দেওয়া আছে, এই 4টা সংখ্যার যোগফল তাহলে কি হবে? এই 4টা সংখ্যার যোগফল 4 10 40, মানে 4 আর 10 গুণ করে দিলাম। তাহলে এই এই 6 আর 4, এই 10টি সংখ্যা যে আছে, এই 10টা সংখ্যার যোগফল কত হচ্ছে? এই 2, আর এখানে আসতেছে 112। তাহলে গড় কত হবে? গড় 112 ভাগ 10। 10 দিয়ে ভাগ করা তো খুবই সহজ, এক ঘর আগে দশমিক চলে আসবে, 11.2। তাই না? বিষয়টা এরকম না? ক্লিয়ার? বুঝেছি? মানে 6টি সংখ্যার গড় দেওয়া আছে 12, আবার 4টা সংখ্যার গড় দেওয়া আছে 10। তাহলে 10টি সংখ্যার গড় কত হবে? তাহলে 6টা সংখ্যার গড় থেকে 6টা সংখ্যার যোগফল বের করে নিলাম, 6 12 72। 4টি সংখ্যার গড় থেকে 4টা সংখ্যার যোগফল বের করে নিলাম, 40। তাহলে মোট যতগুলা সংখ্যা আসলো 10টা, 6 আর 4 যোগ করলে 10টা, আর মোট যে যোগফলটা বের হলো 112। তার মানে গড় হবে 112কে 10 দিয়ে ভাগ করলে এক ঘর আগে দশমিক চলে আসলো, তার মানে 11.2। ক্লিয়ার? বুঝেছি? সেম জিনিসটাই ওখানে ছিল, সেম জিনিসটাই আপনি চিন্তা করেন, সেম জিনিসটাই ওইখানেও ছিল, এই সেম জিনিসটাই ওখানে ছিল। কিরকম? ধরেন এই জায়গায়, এই জায়গায় আপনি এটার কথা, এই 6, এই সংখ্যাগুলোর কথা বাদ দিয়ে এখানে যদি আমি বলি এক্সটি সংখ্যার গড় হচ্ছে, এক্সটি সংখ্যার গড় ছিল ওয়াই, আর এটি সংখ্যার গড় ছিল হচ্ছে বি। তাহলে এই, মানে মোট সংখ্যাগুলোর গড় কত? তাহলে এক্সট্রা সংখ্যার গড় ছিল ওয়াই, তাহলে এক্সটি, এই এক্সট্রা সংখ্যার যোগফল হচ্ছে এক্স ওয়াই। এটা সংখ্যার গড় ছিল বি, তাহলে এটা সংখ্যার যোগফল হচ্ছে এ বি। এই দুটো যোগ করে দিছি, ডিভিশন মানে এই দুটো যোগ তো করলাম, যোগ করে কি মোট সংখ্যা দিয়ে ডিভাইড করতে হবে, এখানে আছে এক্সট্রা সংখ্যা, এখানে আছে এটা সংখ্যা, তাই এক্স বাই এ ডিভিশন করে দিছি, এরকম করে। কথা কি বোঝা গেছে? এইভাবে করে করছি আর কি, মানে একই অঙ্ক, মানে এই এখানে তো সংখ্যা দেয়া আছে আর ওখানে এক্স আর ওয়াই দেয়া আছে, বিষয়টা হচ্ছে এটা। এই জন্য আমি সংখ্যা দিয়ে করালাম, সংখ্যা দিয়ে করলে বিষয়টা বুঝতে আর একটু ইজি হলো, তাই না? বুঝতে আর একটু ইজি হলো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করবো এবার, এই কথাটা বলে দিয়ে তারপরে আবার শুরু করি। দেখেন, আচ্ছা, এখন এখন সবচেয়ে মজার গড়, মজার মজার গড় মজার পদ্ধতিতে গড় নির্ণয়। হ্যাঁ, এই মজার পদ্ধতিতে গড় নির্ণয় যে বিষয়টা, সেটা হচ্ছে যদি কোনো একটা, কোনো একটা ক্ষেত্রে আপনি দেখেন, কোনো একটা ক্ষেত্রে আপনি যদি দেখেন সমান্তর ধারা আছে, সমান্তর ধারা, সমান্তর ধারা,
সমান্তর ধারা মানে কি? সমান্তর। যেমন আপনাকে আমি যদি বলি 1 2 3 4 5 6, এরকম করে বললাম, এটাকে বলে সমান্তর। 1 এর সাথে 2 এর পার্থক্য, 2 এর সাথে 3 এর পার্থক্য সমান, সমান্তর আছে সবগুলারই। অথবা আপনাকে বললাম 1 3 5 7 9, সমান্তর আছে সবগুলার। অথবা আপনাকে আমি বললাম যে 2 4 6 8 10, এগুলাকে বলবো আমরা সমান্তর, কারণ সমান্তর, দুই দুই করে পার্থক্য সবগুলারই। অথবা আমি বলতে পারি যে 1 4 7, তারপরে 10, হ্যাঁ, তারপরে 13, সমান্তর আছে। মানে একের সাথে যে 4-এর ডিফারেন্স 3, 4-এর সাথে 7-এর ডিফারেন্সও 3, এটার সাথে এটার ডিফারেন্সও 3, এগুলো সমান্তর। এখান থেকে এটার ডিফারেন্সও 2, এটার সাথে এটার ডিফারেন্সও 2, এটার সাথে এটার ডিফারেন্সও 2, এটার সাথে এটার ডিফারেন্স, এখানে আবার 1 1 1, সবগুলোরই ডিফারেন্স 1। তাহলে আমরা বলবো এগুলোকে সমান্তর, যখন আপনার সমান্তর ধারা থাকবে বা সমান্তরের ক্ষেত্রে। অথবা আপনার এরকম দেওয়া থাকলো যে 6 দেওয়া থাকলো, তারপরেরটা দেওয়া আছে মনে করেন 13, তারপরে দেওয়া আছে 20, তারপরে দেওয়া আছে 27, তারপরে দেওয়া আছে মনে করেন 34। তো আপনি দেখবেন যে 6 আর 13-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, 13 আর 20-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, 20 আর 27-এর মধ্যে ডিফারেন্স 7, এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 7। এগুলোকে বলবো আমরা সমান্তর ধারা। এগুলোকে আমরা কি বলবো? সমান্তর ধারা। বুঝেছি? কথা কি বুঝেছি? এই কথা কি বুঝেছি? হুম, ওকে। হ্যাঁ, পরপর দুইটার পার্থক্য যদি সমান হয়, এগুলোকে বলি আমরা সমান্তর ধারা। ওকে। এই সমান্তর ধারার ক্ষেত্রে গড় নির্ণয় করা হচ্ছে সবচেয়ে সহজ। গড় নির্ণয় করা হচ্ছে সবচেয়ে সহজ। গড় নির্ণয়টা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। মানে প্রথম পদটা নিবেন এবং শেষ পদটা নিবেন, তাকে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার গড় নির্ণয় হয়ে যাবে। মানে 1 নাম্বার পদ নিবেন এবং লাস্ট পদটা নিবেন, তাকে, হ্যাঁ, সবসময় ব্যবধান যদি সেম থাকে তাহলে সেগুলোকে সমান্তর ধারা বলে। এখন ভালো করে মনোযোগ দেন, গড় নির্ণয় করাটা সবচেয়ে সহজ। প্রথম পদ নিব আমরা এবং শেষ পদ নিব, প্রথম পদ এবং শেষ পদ নিয়ে তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমাদের গড় হয়ে যাবে। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে ও, এই 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 কাহিনীটা আসবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের যদি এরকম থাকে, তাহলে আমরা এখন একটা জিনিস দেখি, দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, মনে করেন আপনার 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে দেখেন তো, যে 1 থেকে 49 পর্যন্ত, মানে 1 2 3 4, এটা কি সমান্তর ধারা কিনা? ইয়েস অর নো? এটা আমাকে বলেন তো। 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যা মানে কি? 1 2 3 4 5 6, এরকম করে কি ব্যবধানগুলো সেম না? ব্যবধানগুলো সমান না? যে 1 এবং 2 এর ব্যবধান, 2 এবং 3 এর ব্যবধান, এগুলো সবগুলো ব্যবধান সমান। যেহেতু ব্যবধান সমান, গড় হবে হচ্ছে যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2। প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 49 ভাগ 2, মানে 50 ভাগ 2 মানে 25 হবে অ্যান্সার। তার মানে 25 হবে অ্যান্সার। মজার না? তাহলে আমরা মনে রাখবো, যদি যদি আমাদের সমান্তর ধারা হয়, মানে যেটা সমানান্তর করে আগাচ্ছে, সেই সব ক্ষেত্রে আমাদের জাস্ট গড়টা হবে হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। ক্লিয়ার? বুঝেছি? গুড, ভেরি গুড, সুন্দর। মজা পেয়েছেন সবাই? ওয়াও। 1 থেকে 25 পর্যন্ত গড় নির্ণয়, তাহলে এটাও সমান্তর, কারণ ক্রমিক সংখ্যা যেহেতু সমান্তর অবশ্যই। তাহলে 1 + 25 ভাগ 2, মানে 26-কে 2 দিয়ে ভাগ করলে 13 আসবে। তার মানে 13 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এগুলো তো জাস্ট সবগুলো যোগ করে গড় নির্ণয় করা। তাহলে এইখানে এখানে আরো কিছু কিছু সংখ্যা আসে, যেমন
আমি নিজে একটু বানাই দিয়ে বলি আপনাদের, হ্যাঁ আপনাদের নিজেদেরকে বলি, একটু আপনারা বলেন তো, যদি আমি বলি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? ক্রমিক সংখ্যাগুলোর আর কি, 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর, 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? কত হবে? এটা কত হবে? 1 থেকে 100 পর্যন্ত। হ্যাঁ, ইয়াসিন সবার আগে অ্যান্সার দিয়েছে, শাহিন ঠিক আছে, লিসা ঠিক আছে, আচ্ছা সৌরভ ঠিক আছে, হ্যাঁ সায়েদা, জম্ম সাইদুল, হ্যাঁ সবার ঠিক আছে। তার মানে 1 + 100 ভাগ হচ্ছে 2, তাই না? তার মানে হচ্ছে 101/2, এটাই হচ্ছে গড়। তাহলে 101কে 2 দিয়ে ভাগ করলে 50.5 আসে, এটাই হচ্ছে গড়। ওকে, এখন আপনাকে যদি বলা হতো যে 1 থেকে, এটা কে পারবে দেখি তো, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? জোড় সংখ্যাগুলোর গড় কত দেখি, জোড় সংখ্যাগুলোর গড় কত দেখি, কে পারে? কত হবে? কে পারবেন? 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? জোড় সংখ্যাগুলোর গড় কত হবে? আচ্ছা অ্যান্সার হবে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যার, আমরা তো জানি যে গড়ের সংজ্ঞা কি দিব এই ক্ষেত্রে, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2, তাই না? ভাগ 2। আপনারা একটা জিনিস আমাকে বলেন তো, যে এই জোড় সংখ্যা যখন আমি 1 থেকে 100 পর্যন্ত নিব, আমি যে ইয়াটা নিব, যে ধারাটা আসবে আসলে, এইখানে কি 1 আসবে? 1 থেকে শুরু হবে, মানে 1+2+4 এরকম শুরু হবে, এরকম এরকম হবে, এরকম করে করে 100 পর্যন্ত যাবে, মানে এই ধারাটা কি এরকম? মনমাহি তোমার, আপনার আসলে নাম কি মনমাহি? আচ্ছা, এরকম হবে? অ্যান্সার হচ্ছে না, কারণ 1 তো জোড় সংখ্যা নয়, তাহলে 1 অবশ্যই আসবে না, তাহলে 1 অবশ্যই আসবে না, কারণ 1 তো আসলে জোড় সংখ্যা না। 1 যেহেতু জোড় সংখ্যা না, তার মানে 1, তার মানে আসবে না। 1 যেহেতু আসবে না, তার মানে 2 থেকে শুরু, তাই না? মানে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর মধ্যে শুরুর পদটা কিন্তু 2। হ্যাঁ শুরুর পদটা কিন্তু 2, তাই প্রথম পদ হচ্ছে 2। মানে এইখানে কি পদ আছে সেটা বিষয় না, আমার এখানে সমান্তর ধারাটার দিকে তাকাইতে হবে, আমার এটা সমান্তর ধারা হচ্ছে কিনা এদিকে আগে তাকাইতে হবে, যে এইটা প্রথম পদ কিন্তু 2, তারপরে 4, তারপরে 6, যেহেতু জোড় সংখ্যাগুলো 8, তারপরে 10, তারপরে 12, এরকম করে করে 100 পর্যন্ত, 100 তো জোড় সংখ্যা, তার মানে প্রথম পদ হচ্ছে 2, 1 থেকে 100 পর্যন্ত প্রথম পদ হচ্ছে 2, শেষ পদ হচ্ছে 100, তাকে 2 দিয়ে ভাগ করব, 100 2 ভাগ 2 করলে আসবে 51, অ্যান্সার কিন্তু 51 হবে, অ্যান্সার কিন্তু 51 হবে, হ্যাঁ অ্যান্সার 51 হবে। ক্লিয়ার? বুঝেছি? অ্যান্সার কিন্তু 51 হবে। হুম, ওকে।
আচ্ছা, এরপরে এরপরে আমরা এই টাইপের মানে এখানে একই টাইপের কোশ্চেন অনেকগুলো আছে, ওগুলো প্র্যাকটিসের জন্য কিছু দেওয়া আছে। যেমন 1 থেকে 11 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কি হবে, ক্রমিক সংখ্যাগুলোর গড়। তারপরে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কি হবে, যেটা আমি করালাম এখনই। আচ্ছা, মাঝে মাঝে দুই একটা ওই আলাদা টাইপের দেওয়া আছে, সেগুলো আমি এখন করাবো। সেটা এইটা একটা অঙ্ক, যে অঙ্কটা পরীক্ষায় আসে, 42 নম্বর অঙ্কটা আমরা এখন দেখবো। হ্যাঁ দেখেন, এটা তো বুঝে গেছেন, এটা তো 1 থেকে 100 পর্যন্ত গড় তো একটু আগেই করলাম, 50.5 তো করেই ফেললাম। এখন আসেন, এখন আমরা যদি বলি যে 10টি সংখ্যার যোগফল আছে 462, প্রথম 4টির গড় হচ্ছে 50, শেষ 5টির গড় হচ্ছে 40, পঞ্চম সংখ্যাটি কত? তাহলে সবসময় এই জিনিসটা আপনারা মনে রাখবেন, একটু হিসাব করবেন। এখানে আছে 10টা সংখ্যা, এখানে আছে 4 আর 5 মিলে হচ্ছে 9টা সংখ্যা। তাহলে এই 10টা সংখ্যার যে যোগফলটা, এই যোগফলের চেয়ে এই 9টা সংখ্যার যোগফলটা তো ছোট হবে। এই 10টা সংখ্যা থেকে 9টা সংখ্যাটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা ভালো করে বুঝেন, কোশ্চেনটা বুঝেন। 10টা সংখ্যার যোগফল দেয়া আছে, এখানে যোগফল হচ্ছে 462 দেওয়া আছে। 4টা সংখ্যার গড় মানে 4টা সংখ্যার যোগফল পাবেন আপনি, 5টি সংখ্যার গড় মানে 5টা সংখ্যার যোগফল আপনি পাবেন। তাহলে 5 আর 4 9টা সংখ্যার যোগফল পাবেন, এটা তো 10টা সংখ্যার যোগফল। তাহলে 9টি সংখ্যার যোগফল কত সেটা আগে আমরা বের করি। কিরকম করে বের করব? 4টা সংখ্যার গড় যদি 50 হয়, তার মানে 4টা সংখ্যার যোগফল হচ্ছে 4 গুণন 50 মানে 200। তার মানে 4টা সংখ্যার যোগফল হলো 200। 5টি সংখ্যার গড় যদি 40 হয়, তার মানে এই 5টা সংখ্যার যোগফল হচ্ছে আবার 5 গুণন 40 মানেও 200। তার মানে 200 200 হচ্ছে 400। তার মানে এই 9টা সংখ্যার যোগফল হচ্ছে 400। আমাদের 10টা সংখ্যা ছিল, 10টা সংখ্যার যোগফল ছিল 462, এই 9টা সংখ্যার যোগফল আসছে 400। তার মানে 62 বিয়োগ 400 বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার আসবে 62। হ্যাঁ থাকে তো, বুঝেছেন? ওকে, ক্লিয়ার, বুঝে গেছেন, থ্যাংক ইউ। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় চলে আসে, তাই না? এই টাইপের অঙ্ক পরীক্ষায় চলে আসে। মানে একটু কোশ্চেন গুলো আমি একটু র্যান্ডমলি দিছি এই কারণে, যাতে মাথাটা খেলে আর কি। 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8, শেষ 3টির যোগফল কত? সেম টাইপের আর কি অঙ্ক। আহ 3টি ক্রমিক সংখ্যা 3টির গড় গুণফল হচ্ছে 8 গুণ। আচ্ছা, এই অঙ্কটা করেন দেখি, কে কে পারছেন, কে কে পারবেন এটা একটু করেন। 46 নাম্বারটা করে ফেলেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে 5টি সংখ্যার গড় দেওয়া আছে হচ্ছে 46। তার মানে 5টা সংখ্যার গড় দেওয়া আছে 46, তার মানে 5টা সংখ্যার যোগফল হচ্ছে 5 গুণন 46। 5 গুণন 46 করলে 5 6 30-এর শূন্য, হাতে থাকলো 3, 4 5 20 আর 3 হচ্ছে 23। প্রথম 4টার গড় দেওয়া আছে 45, তার মানে 4টা সংখ্যার যোগফল যদি বলি, তাহলে 4 5 20, 4 4 16 আর 2 হচ্ছে 18। তার মানে এই বাকি একটা সংখ্যা যে থাকলো সেই একটা সংখ্যা হচ্ছে 50, তাই না? অ্যান্সার হবে 50। ক্লিয়ার আমরা? কারণ এই যে 5টা সংখ্যার যোগফল বের করেছি 46 গুণন 5 করে, 46 গুণন 5, এবং প্রথম 4টা তার মধ্যে 5টার মধ্যে 4টার যোগফল বের করেছি, সেটা হচ্ছে 45 গুণন 4, 45 গুণন 4 করলে 180 আসে।
তাহলে বাকি যে একটাই সংখ্যা থাকলো সেই একটি সংখ্যাই হচ্ছে 50। ক্লিয়ার? বুঝেছি। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড়। এগুলো কিন্তু বুঝতে হবে। প্রথম এটা দেখে ঘাবড়ায় গেলেন মনে করেন, তাহলে কিন্তু হবে না। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় মানে কি? যে 1 2 3 4 এগুলোই তো স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কি হবে? 10 পর্যন্ত। তাহলে ওই যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। মানে যখনই যখনই আসবে যে ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক যেগুলো সংখ্যা আছে, সেরকম সংখ্যা আসলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 করে দিবেন। তার মানে 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, 5.50 বা 5.5। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। মানে মানে দেখে ঘাবড়ানো যাবে না, না ঘাবড়িয়ে অ্যান্সার দিয়ে দিবেন, তাহলে আপনি দেখবেন যে পারবেন। ঠিক আছে? যেমন এরকম একটা যদি সংখ্যা থাকে যে এই সংখ্যাগুলোর গড় কত, হ্যাঁ, এটা কি মানে আলাদা করে করার কিছু আছে? কিছুই করার নেই। জাস্ট ভগ্নাংশ গুলাকে যোগ করব, তারপরে ভগ্নাংশ আছে 4টা, 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে ভগ্নাংশ গুলাকে যোগ করেন। হাফ, তারপরে 6-এর 5, 4-এর 3, 12-এর 5, এগুলো যোগ করতে হবে আমাকে। কিভাবে যোগ করব? এগুলো সবগুলো লসাগু তো 12। মানে 2 6 4 12, 12 দিয়ে তো এই 4 কেউ যায়, 12 দিয়ে 6 কেউ যায়, 12 দিয়ে 2 কেউ যায়। তার মানে 12 হচ্ছে লসাগু। 12কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, 5 দ্বিগুণে হচ্ছে 10। 12কে 3 দিয়ে 4 দিয়ে ভাগ করলে 3, 3 3 হচ্ছে 9। 12কে 12 দিয়ে ভাগ করলে 1, 5 দিয়ে গুণ করলে 5। তার মানে 16, 16 আর 9, 16 আর 9 যোগ করলে কি হয়? 16 আর 9 হচ্ছে 25, 25 30, 30/12। তাহলে যোগফল হচ্ছে 30/12। তাহলে গড় কত হবে? 30/12। তাকে আরো ভাগ করব আমরা কি দিয়ে? 4 দিয়ে ভাগ করব। এরপরে কাটাকাটি করতে পারি আমরা, কাটাকাটি করে যত আসে। তাহলে কত আসবে? 3-এ 4-এ 3-এ 4-এ 12, 3 × 10 = 30, আবার 2 দিয়ে কাটলাম 5, তার মানে 8-এর 5। ক্লিয়ার? বুঝেছি? তার মানে অ্যান্সার আসলো 8-এর 5। মানে এগুলো সবগুলো যোগ করে দিতে হবে। সবগুলা যোগ করে দিয়ে আমাদেরকে জাস্ট, মানে সবগুলা যোগ করে দিয়ে আমি পাইছি হচ্ছে 30-এর 12, মানে 30 উপরে নিচে 12। মোহাম্মদ সুজন, যোগফল মানে যোগফল নির্ণয়ের বা ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র, মানে ক্লাস এর পরের ক্লাসটাই, হ্যাঁ, আগামী দিনই পাবেন ওটা। ওটা আগামী দিনই পারবেন আর কি, ওই টাইপের ক্লাসগুলো। সুজন, সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এইটা হচ্ছে 30/12 ছিল। আর যেহেতু 4টা সংখ্যা, 4 দিয়ে আরো ভাগ হবে। ভাগ মানে নিচে 4 দিয়ে গুণ, মানে এইটাকে 4 দিয়ে ভাগ করা মানে নিচে 4 দিয়ে গুণ করা। ঠিক আছে? তার মানে এরপরে আপনি কাটাকাটি শুরু করলেন। ধরেন এটা কাটলেন, 15 আসলো, এটা 2 আসলো, তারপরে কাটা শুরু করলেন যে 3-এ 4-এ 12, আর 3-5 হচ্ছে 15। তার মানে 4 2 8, 5/8, এই আর কি। ঠিক আছে? মিশ্র ভগ্নাংশ থাকলে করবেন। কোনো যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে করে নেবেন, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেবেন। আচ্ছা, একটা বলি, যদি এরকম থাকতো যে 5 পূর্ণ মনে করেন 3-এর 2, তারপরে 8, তারপরে 7-এর 2, মনে করেন 7-এর 2 না, আমি দিলাম যে এরপরে 9-এর 2, এর গড় কত, এটা বের করতে বললাম, তাহলে কি হবে? এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশকে আমি আগে আগে তো আমাকে যোগ নির্ণয় করতে হবে। তাহলে এই 5 পূর্ণ 3-এর 2, এটা মানে কি আসলে? এই যে পূর্ণ সংখ্যাটাকে নিচেরটার সাথে গুণ করতে হয়, 3-5 15, তার সাথে এটা যোগ করতে হয়, এটা গুণ তারপরে এটা যোগ, 3-5 15 আর 2 হচ্ছে 17, এটা হচ্ছে 17/3। আর এখানে আছে 8, আর এটা আছে 9-এর 2। তাহলে এগুলা আমাকে আমি যোগ করে নিব। 9 হচ্ছে লসাগু, 3 3-এ 9, 3 17 হচ্ছে 51, যোগ 8 9 হচ্ছে 72, আর 9-কে 9 দিয়ে গেলে হচ্ছে 2। ঠিক আছে?
তার মানে আমাদের কত আসে, 9 নিচে পরে আসতেছে 2 2 এ 4 আর একে হচ্ছে 5, আর এখানে আছে 7 আর 5 হচ্ছে 12, মানে 125/9। তাহলে এখানে গড় কত হবে, গড় গড় তো তিনটা সংখ্যাই আছে, 125/9 নিচে আসবে 3, তাই না? হুম, তার মানে 125/27। ক্লিয়ার, বুঝেছি? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 125/27 গড়। এরকম হতো আর কি যদি মিশ্র ভগ্নাংশ হতো। ওকে, ঠিক আছে। সেম অঙ্ক, এটা অঙ্ক তো সেম অঙ্কই করেছি, সেম অঙ্ক বাদ দিয়ে আমরা এর পরের এই যে এটা তো আর করার প্রয়োজন নেই, কারণ আমরা করে ফেলছি 1 থেকে 99 পর্যন্ত গড় যোগ করা হলো ধারাত্রীর এই যে 1 5। আচ্ছা, এটা করেন, এটা করেন দেখি, প্র্যাকটিস করাই। বলেন, 1 5 9 81 সংখ্যাগুলোর গড় কত, করেন। পেয়ে গেছেন, হ্যাঁ। 1 যোগ 81/2, কারণ এই যে দেখেন এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে আর এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে আর, সমান্তর ধারা। কারণ প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, 82 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 41, তার মানে 41 হবে অ্যান্সার। ওকে, ভেরি গুড। এই তো, সবাই পারছেন, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এটা এটা দেখেন, এটা কিন্তু মানে অনেকে এটা ভুল করে, 30 থেকে 50-এর মধ্যবর্তী সংখ্যাগুলোর গড় কত। মধ্যবর্তী কিন্তু মৌলিক সংখ্যাগুলো, 30-এর পরে 31 একটা মৌলিক সংখ্যা, 33 তো হবে না, 33 তো 3 দিয়ে ভাগ যায়, 35ও হবে না, 37 একটা মৌলিক সংখ্যা, 39 তো 3 দিয়ে যায়, 41 একটা মৌলিক সংখ্যা, 43 একটা মৌলিক সংখ্যা, 47 একটা মৌলিক সংখ্যা। তার মানে আমাদের এখানে টোটাল টোটাল যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো যদি থাকে, এই সংখ্যাগুলোর যদি আমরা গড় নির্ণয় করতে চাই, তাহলে গড়টা কিরকম হবে, মানে 30 থেকে 35-এর মধ্য 50-এর মধ্যবর্তী, 31 একটা মৌলিক সংখ্যা, জোড় সংখ্যাগুলো তো আর মৌলিক হবে না, 32 মৌলিক না, 33 হচ্ছে 3 দিয়ে ভাগ যায়, 3 11 33, 34 তো জোড় সংখ্যা মৌলিক না, 35 5 দিয়ে ভাগ যায়, 36 তো জোড় সংখ্যা, 37 মৌলিক সংখ্যা, 37 একটা মৌলিক সংখ্যা, 38 জোড় সংখ্যা, 39 3 দিয়ে যায়, 3 13 39, 40 মৌলিক সংখ্যা না, কারণ জোড় সংখ্যা, 41 একটা মৌলিক সংখ্যা, 41 একটা মৌলিক সংখ্যা, 42 তো জোড়, 43, 43ও একটা মৌলিক সংখ্যা কারণ কিছু দিয়ে যাচ্ছে না, 44 45 তো মৌলিক হবে না, 45 46ও না, 47 একটা মৌলিক সংখ্যা। এই হচ্ছে মৌলিক সংখ্যাগুলো, তাই না? তাহলে এগুলো যদি আপনি যোগ করে যদি ভাগ করেন তাহলে কিরকম আসবে, এই দুটো যোগ করলে 10, 10 আর একে 11, 11 আর 7 যোগ করলে 18, 18 আর একে হচ্ছে 19, 19-এর 9 হাতে থাকলো 1, 4 একে 5, 5 4-এ 9, 9 4-এ 13, 13 3-এ 16, 16 আর 3-এ 16 আর 3-এ 19, 199। এই এটাকে আমাদের 1 2 3 4 5 5 দিয়ে ভাগ করতে হবে, 199 কে 5 দিয়ে ভাগ করলে কি আসবে, এই যে 4 3 5-এ হচ্ছে 15, এখানে থাকতেছে 4 9, 5 5 9 হচ্ছে 45, এখানে থাকতেছে 4 দশমিক নিলে একটা 8 চলে আসতেছে, 5 8-এ 40, তার মানে আমাদের আসতেছে 39.8, অ্যান্সার আসতেছে 39.8, তাই না? অ্যান্সার আসতেছে 39.8, বুঝেছি?
আচ্ছা, পিতা মাতার কিছু অঙ্ক আছে। পিতা মাতা কন্যার বয়সের অঙ্ক। পিতা মাতা এবং কন্যার গড় বয়স হচ্ছে 30। এই তিনজনের গড় বয়স 30। মাতা এবং কন্যার গড় বয়স 25 হলে পিতার বয়স কত? ঠিক আছে, হ্যাঁ দিব দিব, ইমেজ ফাইল আমি তৈরি করা শেষ হলেই দিয়ে দিব। পিতা মাতা এবং কন্যা মিলে কয়জন আছে এখানে? তিনজন। তিনজনের গড় বয়স যদি 30 হয়, এই তিনজনের মোট বয়স কত হবে? এই তিনজনের মোট বয়স হবে হচ্ছে 3 30 90। 30 গুণন 3 মানে হচ্ছে 90। 90 বছর বয়স হবে। আচ্ছা, মাতা এবং কন্যা মানে দুইজন আছে, মাতা এবং কন্যা দুইজন মিলে এদের গড় বয়স হচ্ছে 25। তাহলে গড় বয়স যদি 25 হয়, এই দুইজনের 25 দুগুণে 50 মোট বয়স। তাহলে বাকি যে থাকলো, তিনজন মিলে যোগ করলে 90, দুইজন মিলে যোগ করলে 50, এই দুটো বিয়োগ করলে থাকে 40 বছর। তার মানে বাকি একজন যে থাকলো পিতা, পিতার বয়স হচ্ছে 40 বছর। ক্লিয়ার? আমরা মানে এই তিনজন মিলে গড় বয়স যেহেতু 30, তিনজনের মিলে গড় বয়স যেহেতু 30, তাহলে তিনজনের মোট বয়স হচ্ছে 3 30 90। দুইজনের মানে হ্যাঁ, মাতা এবং কন্যা এই দুইজনের গড় বয়স যেহেতু 25, এই দুইজনের মোট বয়স হচ্ছে 25 দুগুণে 50। 90 থেকে 50 বিয়োগ করলে 40 বছর হচ্ছে পিতার বয়স। ঠিক আছে, এই তিনজনের মধ্যে মাতা পিতা, এই তিনজনের মধ্যে পিতা ছিল, মাতা ছিল, কন্যা ছিল, আর এই তিনজন যোগ করে 90 বছর হয়েছে। এই দুইজনের মধ্যে শুধু মাতা আর কন্যা ছিল, তাহলে মাতা আর কন্যা যোগ করে 50 হয়েছে। তাহলে বাকি যে এখান থেকে এটা বিয়োগ করে বাকি 40 বছরটা ছিল আসলে এখানে পিতার বয়স। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এখানে বলেছে যে পিতা পিতা ও দুই সন্তানের গড় বয়স হচ্ছে 25। তার মানে পিতা তো একজন আর দুই সন্তান হচ্ছে দুইজন, তাহলে 1 আর 2 মিলে তিনজন। তিনজনের গড় বয়স হচ্ছে 25। তার মানে তিনজনের মোট বয়স হচ্ছে 3 25 হচ্ছে 75। মোট বয়স হচ্ছে 75 এই তিনজনের মধ্যে। এর মধ্যে দুই সন্তান যে আছে, এই দুই সন্তান মিলে যে আছে, এদের গড় বয়স হচ্ছে 22। তার মানে দুই সন্তানের মোট বয়স হচ্ছে 22 দুগুণে 44 বছর। তাহলে বাকি বিয়োগ করলে এই দুই সন্তান আর এখানে তো পিতা ছিল, এই বিয়োগ করলেই পিতার বয়সটা বের হয়ে যাবে। তার মানে পিতার বয়স হচ্ছে মাত্র 31 বছর। মাত্র কি বছর? 31 বছর। 21 কেন লিখেছে? 31 বছর। এই যে 7 থেকে 4 বিয়োগ করলে 3, 31 বছর। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আহ দুই দুই তিন তিন ভাই বোন, তিন ভাই বোনের গড় বয়স হচ্ছে 16 বছর। পিতা পিতা সহ ভাই বোনের গড় বয়স হচ্ছে 15 বছর। কোনটা? আগের ম্যাথটা কোনটা? আগের ম্যাথটা একটু করলে ভালো হতো। কোন আগের ম্যাথটা? কত নম্বর? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই এই অঙ্কটা দেখেন তো, এই অঙ্কটা সবাই। পিতা ও দুই পুত্রের বর্তমানে গড় বয়স হচ্ছে 23 বছর। 2 বছর পর দুই পুত্রের গড় বয়স হচ্ছে 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স হচ্ছে 23 বছর। বর্তমান গড় বয়স হচ্ছে 23 বছর। বর্তমানে গড় বয়স যদি 23 বছর হয়, তাহলে 2 বছর পর দুই পুত্রের গড় বয়স হচ্ছে 13 বছর।
2 বছর 3 বছর পর। তাহলে পিতার বর্তমান বয়স কত? কেউ কি পারবেন এটা? দেখি কে কে পারবেন এটা। এটা করেন। পিতা ও 2 পুত্রের বর্তমানে গড় বয়স। কি হবে? ওকে, ওই অ্যান্সার তো সবার আসতেছে না। ওই অ্যান্সার আসে না কেন? সহজ অঙ্ক তো এটা। যে পিতা ও 2 পুত্র মিলে হচ্ছে কি 3 জন না? 3 জনের গড় বয়স হচ্ছে 23 বছর। তার মানে 3 × 23 করে দিলে 3×3 = 9, 3×2 হচ্ছে 6, মানে 69 বছর। হ্যাঁ, 3 জনের গড় বয়স হচ্ছে 69 বছর। তার মানে এর মধ্যে একটা জিনিস খেয়াল করেন, যে 3 বছর পর দুই দুই পুত্রের গড় বয়স, হবে হচ্ছে 13 বছর। তাহলে কিরকম হবে? এই এই ক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা একটু ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে 3 বছর পরে যদি গড় বয়স দেওয়া থাকে, তাহলে বর্তমান গড় বয়স আপনি বের করে নিতে পারবেন এখান থেকে। এখানে বর্তমান গড় বয়স আপনি বের করে নিতে পারবেন। তাহলে বর্তমান গড় বয়স হবে হচ্ছে এই 13 থেকে 3 বাদ দিলে অ্যান্সার হবে 10 বছর। বর্তমানে গড় বয়স মনে রাখবেন, গড় বয়স বের করার ক্ষেত্রে, গড় বয়সের ক্ষেত্রে যত বছর আগে বা পরে এই গড় বয়সটা কিন্তু যোগ বা বিয়োগ করা যায়। যেমন 3 বছর পরে যদি গড় বয়স 13 হয়, তাহলে বর্তমানে তাদের গড় বয়স আসলে 10। বর্তমানে গড় বয়স হচ্ছে 10। বর্তমানে যদি গড় বয়স 10 হয়, তাহলে দুইজনের মোট বয়স এখন 2 × 10 মানে হচ্ছে 20 বছর। তাহলে আমাদের বাকি একজন যে থাকলো সেই একজনের বয়স হচ্ছে 49 বছর, মানে পিতার বয়স হচ্ছে 49 বছর। কথা কি বোঝা গেছে? আরেকবার বলবো, কথাটা বুঝেন ভালো করে। এখানে মোট 3 জন আছে, এই 3 জনের গড় বয়স হচ্ছে 23 বছর। 3 জনের গড় বয়স হচ্ছে 23 বছর। তাহলে 23 × 3 করে দিলে হচ্ছে 69 বছর হচ্ছে 3 জনের বয়স। 2 বছর পর 2 পুত্রের গড় বয়স হবে 13 বছর। 3 বছর পর, তাহলে এখন তাদের গড় বয়স কত? তাহলে 3 বছর আগে তাদের গড় বয়স হচ্ছে, মানে গড় বয়সটা হচ্ছে জাস্ট বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 3 বিয়োগ করলে আসবে 10 বছর তাদের গড় বয়স। তাহলে 10 বছর যদি গড় বয়স হয় এখন, তাহলে 10 × 2 মিলে তাদের এখন মোট বয়স হচ্ছে 20 বছর। আর এখন 2 পুত্র আর পিতা মিলে হচ্ছে 69 বছর। তাহলে দুইটাই বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 9, 49 বছর এখন হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার? বুঝেছি। কখন যোগ আর কখন বিয়োগ? আচ্ছা, যোগ বিয়োগের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এরকম, যে এখানে তো 3 জন ছিল, এই জায়গায় 3 জন ছিল, আর 3 বছর পরে আছে 2 জন। দুইজনের দুইজনের গড় বয়স, সেখান থেকে বর্তমানে 2 জনের গড় বয়সটা বের করতেছে। ঠিক আছে? তাহলে 3 বছর পরে যেহেতু দেওয়া আছে, তাহলে বর্তমানে কি কম হবে না? বর্তমানে তো কম হবে। তাদের গড় বয়স তো 13 বছর 3 বছর পরে। তাহলে বর্তমানে কি 3 বছর পরে যদি একটা বয়স দেওয়া থাকে, তাহলে এখন এই সময় কি তার চেয়ে কম আছে না? কম থাকলে বিয়োগ হবে। বিষয়টা হচ্ছে এরকম। কখন বিয়োগ হবে বিষয়টা হচ্ছে এরকম। এগুলো তো পারবেন তাই না? 3 ভাইয়ের গড় বয়স হচ্ছে এত, এটা আচ্ছা একজন বলছে 71 নম্বর অঙ্কটা। আচ্ছা 71 নম্বর অঙ্কে কি হয়েছে? 71 নম্বর অঙ্ক করে দিলাম না? মানে 71 অঙ্কের সমস্যা কি? 71 নম্বর অঙ্কে কি প্রবলেম? 3 ভাই বোন সহ 3 ভাই বোনের গড় বয়স হচ্ছে 16 বছর। তাহলে 3 জনের মিলে হচ্ছে 48 বছর।
পিতা সহ ভাই বোনের গড় বয়স হচ্ছে 25 বছর। তাহলে পিতা সহ 3 ভাই বোন মিলে হচ্ছে 4 জন, মানে আমাদের 4 জন মিলে হচ্ছে 4 গুণন 25 মানে 100 বছর। তাহলে পিতার বয়স কত? 100 থেকে 48 বিয়োগ করলে 52 বছর। বুঝি নাই? তিন তিন ভাই বোনের গড় বয়স যদি 16 বছর হয়, তার মানে 3 × 16 = 48 না? এটা 48 বছর। পিতা সহ, মানে এখন পিতা সহ ভাই বোন মিলে কয়জন? 4 জন না? 4 জনের গড় বয়স 25 বছর, তাহলে 4 × 25 মানে 100 বছর। তাহলে এখানে 4 জনের 100, 3 জনের যোগ করলে 48, তাহলে 100 থেকে 48 বিয়োগ করলে 52। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করতেছে, আমি পড়তেছি সমস্যা নাই, অনেকেই জিজ্ঞেস করতেছে 3 বছর আগে হলে কি হবে, 3 বছর পরে হলে কি হবে, এই জিনিসগুলো এগুলা বলতেছি। এই শিমুল হোসেন, কঠিন করার মানেটা কি? কঠিন করার মানে কি? এটা হচ্ছে প্রাইমারি নিবন্ধনের কোর্সের উপরে। আমি ব্যাপারটা বুঝি নাই, মানে কঠিন করার কথাটার অর্থ বুঝি নাই। আমি কঠিন কোর্স তো দিয়ে রাখছি, অ্যাডভান্স কোর্স আমার আমার এই যে সামনেই আছে, সেখানে হায়ার ম্যাথের কোশ্চেন করানো হবে, সবকিছু করানো হবে, কঠিন কোর্স তো দিয়ে রাখছি সামনে। এটা তো বেসিক কোর্স বলে দিছি, এটা প্রাইমারি নিবন্ধনের উপরে বেস করে। মানে কি বিষয় বুঝি নাই, ক্লিয়ার করেন বিষয়টা, বিষয়টা ক্লিয়ার করেন। ওকে, আসেন, আবার আবার দেখেন। পিতা ও 3 পুত্রের গড় বয়স মাতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা 2 কম। পিতা ও 2 পুত্রে 3 পুত্রের গড় মানে ইচ্ছা মতো কমেন্টে লিখতেছে, মানে কি ব্যতিক্রম গুলাই খালি করাবো? মানে যদি এতই পারেন, এই কোর্সে তো ভর্তি হইতে বলি নাই। এই কোর্সে তো আমি বলছি এই কোর্সটা হচ্ছে সহজদের জন্য, যারা জানে না, যাদের বেসিক খারাপ, যারা প্রাইমারি নিবন্ধনের পরীক্ষা দিবে, যারা বিসিএস পরীক্ষা দিবে, তাদের জন্য এই কোর্স না। আরে আজব, শুধু বিসিএস এর জন্য ব্যাংকের জন্য কোর্স কি এটা? ব্যাংকের কোর্স তো আমি করাই, ব্যাংকের যখন কোর্স করাবো ব্যাংকের কোর্সে ভর্তি হবে, সমস্যা তো নাই। আজব কথাবার্তা। মানে পারলে এই কোর্স, এই ক্লাসগুলো করার দরকার নেই, একবারে আমার অ্যাডভান্স লেভেলের কোর্সে যে ভর্তি হবেন, তখন বুঝবেন যে সব সব যদি ধরতে পারেন কোনো প্রবলেম নাই। এটা কোর্স হচ্ছে তাদের জন্য যারা যারা যাদের বেসিকে সমস্যা, যারা কম পারে তাদের জন্য। আমি এর আগের একটা ক্লাসে একটু কঠিন করাইলেই মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে, একজনের জন্য আমি করাবো নাকি? আজব। কঠিন যেগুলো আসবে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। পিতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা এবং 3 পুত্রের গড় বয়স হচ্ছে 2 বছর কম। পিতার বয়স 32 বছর হলে মাতার বয়স কত? আচ্ছা, এখানে 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 জিনিসটা খেয়াল করেন। পিতা ও দুই, মানে তিন, পিতা এবং এই যে 3 পুত্র আছে, এবং এখানে আছে মাতা এবং 3টা পুত্র আছে, তাদের যে বয়স আছে। হ্যাঁ, জাহিদ হাসান রুজদি বলছে আমরা দুর্বল, আমাদের জন্য করান। ভাই, আমরা দুর্বল, আমাদের জন্য করান। আর আরেকজন খালি বলে যে কিছুক্ষণ পর পর যে কঠিন অঙ্ক করান, আপনি খালি সহজ অঙ্ক করাচ্ছেন। আরে আজব কথা, মানে ভর্তি করাইছে কে একে? মানে আমার কথা হচ্ছে, ভর্তির সময় কি বলে দেয় নাই যে এটা, মানে যিনি ভর্তি করাইছেন উনি বলে দেয় নাই? আমি কোশ্চেনের সময় বলছি এটা নর্মাল লেভেলের কোর্স। আজব, মানে এই একই কাহিনী। আমি আমি তো একটু কঠিন করায় দেখছি যে আপনাদের মধ্যে ম্যাক্সিমামই নিতে পারে না। আমি দেখছি যে মানে 80% স্টুডেন্ট নিতে পারতেছে না একটু কঠিন করলে, একটু কঠিন, মানে একেবারে কঠিন না, মানে একটু কঠিন করলে নিতে পারতেছে। তাহলে আগে বেসিকটা আগে শেষ করতে হবে না? আচ্ছা দেখেন, পিতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা
মাতা ও 3 পুত্রের গড় বয়স হচ্ছে 2 বছর কম। পিতার বয়স পিতার বয়স হচ্ছে 32 বছর হলে মাতার বয়স কত? কিভাবে করে করা যেতে পারে বলেন, কিভাবে করা যেতে পারে? করেন, অ্যান্সার অ্যান্সার দেন, অ্যান্সার দেন, কিভাবে হবে? ওকে, ঠিক আছে। এটা এই অঙ্ক করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে পিতা দেখেন গড় বয়সে, গড় বয়সে কম হচ্ছে, একটু ভালো করে জিনিসটা চিন্তা করে, যে পিতা প্লাস 3 জন পুত্র মিলে কয়জন আছে? 3 জন পুত্র মিলে কয়জন আছে? কয়জন মিলে মিলে কয়জন আছে? 4 জন। এই যে 4 জন যে আছে, এই 4 জনের যে গড় বয়সটা আছে, 4 জনের যে গড় বয়সটা আছে, এই পিতা সহকারে বাকি 3 জন, এইটার যে গড় বয়সটা আছে, মাতা সহকারে যে 3 জন আছে, মানে এই 4 জনের যে গড় বয়সটা আছে, এই মাতা সহকারেটা 4 বছর কম, এই 2 বছর কম। তার মানে কি 2 বছর কম মানেটা কি? এটা একটু আগে বুঝতে হবে। দেখেন, মনে করেন এখানে পিতা আছে, তার সাথে এই পুত্রগুলো আছে, পুত্র নাম্বার 1, এই পুত্র পুত্র আছে মনে করেন তিনটে পুত্র আছে। আবার এখানে মাতা আছে, এখানে পুত্র আছে 3টা, পুত্র আছে 3টা, এখানেও 4 জন আছে, এখানেও 4 জন আছে। যখন গড় বয়স 2 কম কম বলছে, তার মানেটা আসলে এরকম, এদের মোট বয়স আসলে কম কতটুকু সেটা আগে আমাকে বের করতে হবে। গড়ে যদি 2 কম হয়, তাহলে যোগফল মানে মোট কম কতটুকু সেটা আমাকে বের করতে হবে। যে মোট কম হচ্ছে 4 দুগুণী 8 কম, 4 দুগুণী হচ্ছে 8 কম, মানে 4 জনের মোট হচ্ছে 8 কম। তাহলে 4 জনের যদি 8 বছর কম হয়, তাহলে আমরা বলতে পারবো যে যখন পিতা ছিল তখন যে বয়সটা ছিল, তার চেয়ে মাতা যখন আসছে তাকে তখন যোগফলটা 8 বছর কমে যাচ্ছে। সেই কমটা কার? সেই কমটা হচ্ছে মাতার বয়স। মাতার বয়স কতটুকু হবে তাহলে? 32 থেকে 8 যদি বিয়োগ করি আমরা, তাহলে আসবে হচ্ছে 24 বছর। এই 24 বছর হবে অ্যান্সার। ঠিক আছে? মানে গড়ে 2 বছর কম, গড়ে 2 বছর কম কথাটার অর্থ হচ্ছে যে 4 জনের মোট হচ্ছে 4 দুগুণে 8 বছর কম। মানে গড়ে এই 8 বছর তো আর পুত্রের কমে নাই, তার মানে পিতার সাথে পিতার জায়গায় আসছে এখন মাতা, তার মানে মাতারই এই 8 বছরটা কমেছে। মাতার 8 বছর যেহেতু কমেছে, তার মানে হচ্ছে পিতার যেহেতু 32 বছর, 32 থেকে 8 কম হইলে অ্যান্সার হবে 24 বছর। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? বুঝেছি না? এরকমের এরকমের কম বেশির অঙ্কগুলা প্রায় পরীক্ষায় আসে। দেখেন, এই এই অঙ্কটা দেখেন, পিতা এবং 2 পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা এবং 2 পুত্রের বয়স 3 বছর কম। তাহলে পিতার বয়স 32 বছর। এইবার হচ্ছে পিতার 2 পুত্র মিলে হচ্ছে 3 জন, মাতা এবং 2 পুত্র এখানেও আছে 3 জন। তাহলে এই 3 জনের গড় বয়স এবং এই 3 জনের গড় বয়স হচ্ছে 3 বছর কম। তার মানে মোটে কম হচ্ছে 9 বছর। এই 9 বছর কার কম? 3 গুণন 3 মানে হচ্ছে 9 বছর। যে এই 9 বছরটা কার কম? কার কম? 9 বছরটা কার কম?
অ্যান্সার হচ্ছে মাতার কম, পিতার জায়গায় মাতা আসছে তাই কমছে 3 3 9। এই 9 বছর এখান থেকে যদি কমাই দিই তাহলে আমাদের আসবে হচ্ছে মাতার বয়স হচ্ছে 23 বছর। আচ্ছা এখানে অপশন গুলো ভুল দেওয়া আছে না? অ্যান্সার হবে 23 বছর। অপশন গুলো ভুল আছে, 23 বছর হবে। হ্যাঁ, অপশন অপশন গুলো ভুল আছে, অ্যান্সার হবে 23 বছর। আবার বলবো? আচ্ছা আবার বলছি, দেখেন এটা অপশন গুলো ভুল, কিন্তু অপশন গুলো ভুল। মানে পিতা এবং দুই পুত্র, এই দুইজন, এই তিনজন যে আছে, এই তিনজন, আগেরটা আবার, আচ্ছা আগেরটা আবার বলছি, সমস্যা নাই। শুনেন, আমার একটা জিনিস, হ্যাঁ আমার একটা জিনিস খারাপ লাগে কি, খারাপ যেটা লাগে সেটা হচ্ছে যে দেখেন, আপনারা হয়তো বা মানে কি জানেন আমি জানি না, আমার মতো আমার মতো স্যার ধীরে 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 আস্তে আস্তে করে একটা সহজ জিনিস বারবার করে বুঝাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, হ্যাঁ বুঝতে পারেন। আপনারা বারবার করে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু মানে আমি কখনোই কিন্তু কোনো বিরক্ত হই না, কোনো কিছু হই না, কোনো কিছু না। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে যখন কমেন্ট করেন আপনারা, মানে আমার কথা হচ্ছে কমেন্ট করতেছেন যে মানে ন্যূনতম একটু ভদ্রতাবোধ থাকতে হবে, ভদ্রতাবোধ থাকতে হবে, নিজের মধ্যে একটা ইয়ে থাকতে হবে আপনার, মানে এমন কিছু তো হয়ে যায় নাই যে একটু ভদ্রতা থাকতে হবে এবং ভালো করে মানে জিনিসগুলাকে রিপ্রেজেন্ট করতে হবে। আর আপনার যদি ব্যক্তিগত কোনো কথা থাকে ফোন করে বলতে পারেন, মেসেজে দিতে পারেন যে এরকম এরকম আমার ব্যক্তিগত কথা আছে, এমনি এমনি মানে অযথা একটা কমেন্ট করার তো কোনো মানে নাই। জিনিসটা খারাপ লাগে, এই জিনিসটা খুব খারাপ জিনিস। এটা নিজেদেরকে এখন থেকে মেনটেন করতে হবে, মানে নিজে একটা বলে দিলাম এটা হয়ে গেল তা না। আপনারা তো, হ্যাঁ মানে অন্য পাবলিক বলতেই পারে, কিন্তু আপনারা তো এখানে পড়ছেন, মানে আমার স্টুডেন্ট, সেই হিসাব করে আপনাদেরকে কথা বলা উচিত। দেখেন 3 আর 1 হচ্ছে 4, চারজন, চারজন যে আছে এই চারজনের গড় বয়স অপেক্ষা মাতায় এবং তিনজন মানে হচ্ছে চারজন, এই চারজনের গড় বয়স হচ্ছে 2 বছর কম। তার মানে চারজনের গড়ে 2 বছর কম, চারজনের গড় কিন্তু দেখেন চারজনের গড়ে 2 বছর কমছে। তার মানে গড়ে কমছে মানে কি, মোটে কমছে হচ্ছে 4 × 8 বছর কমছে। ভাই মানে গড় কমা মানে কিন্তু 4 × 8 বছর ওদের মোটমাট কমছে, এটাই তো বুঝতে পারি। মানে আপনি এটা এটা কথা আগে বুঝতে হবে। তাহলে আট আট বছর 8 বছর কমছে যে, এই 8 বছর কার কমলো, পিতা আর 3 পুত্র, মাতা আর 3 পুত্র। 3 পুত্র তো 3 পুত্র এখানেই আছে, কার কমছে আসলে, পিতার জায়গায় মাতায় আসার ফলে এই পিতার চেয়ে মাতার বয়স আসলে 8 বছর কম, তাই তো কমছে 8 বছর। সেই জন্য এখান থেকে 8 বিয়োগ করলেই আমাদের 24 বছর এই মাতার বয়স হয়ে যাবে। বিষয়টা এরকম, এতটুকুই বুঝা, এতটুকু যদি আমরা বুঝে যাই। হ্যাঁ, আহ পি- পিতা এবং 2 পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা এবং 2 পুত্রের বয়স 3 বছর কম। এই তিন, এই তিনজন যে আছে এই তিনজনের যে গড় বয়স আছে, এই তিনজনের চেয়ে এই তিনজনের গড় বয়স 3 বছর কম, তার মানে 3 3 9 বছর কম হবে। তার মানে কার 9 বছর কম হবে, পিতার জায়গায় মাতার, তাহলে 9 বছর যদি কমাই দেওয়া যায় 23 বছর হবে অ্যান্সার। এটার অ্যান্সার হবে 23 বছর। ঠিক আছে। আচ্ছা এইটা বলেন, এইটা বলেন দেখি তাড়াতাড়ি, এর আগের মতো। এখন একটা পারলে মনটা খুশি হবে, দেখা যাক মনটা খুশি হয় কিনা, দেখা যাক। খুশি মন, খুশি মন, খুশি মন, খুশি মন, খুশি মনে, হ্যাঁ একটু খুশি হই। তাহলে পিতা আর 4 পুত্র মিলে হচ্ছে 5 জন আছে এখানে, এদের গড় মাতা এবং 4 পুত্র মানে এখানে 5 জন, এই 5 জনের চেয়ে এই 5 জনের গড় বয়স 5 বছর বেশি। মানে পিতা এবং বয়সের গড় মানে পিতা এবং 4 বছর পুত্র হচ্ছে, এটা হচ্ছে
4 বছরের 2 বছরের বেশি আছে, তার মানে 5 জনের হচ্ছে 5 দুগুণে 10 বছর বেশি হবে। তার মানে এই পিতার বয়স হচ্ছে 10 বছর বেশি, পিতা এবং মাতার মধ্যে পিতার বয়স 10 বছর বেশি, তো মাতার বয়স 10 বছর কম। পিতার বয়স 60 বছর দেওয়া আছে, 60 থেকে 10 বছর বিয়োগ করলে 50 বছর হবে অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক হয়ে গেল। এই আচ্ছা, এই যে পরে বা আগের বিষয়টা না, এটা নিয়ে আপনাদের একটু কনফিউশন আছে। এই কথাগুলো আমি বলছি, পরে বা আগের কথাগুলো আমি বলছি। হ্যাঁ, পরে পরে বা আগের ইয়াতে চলে যাই, একটু একটু জিনিসটা নিয়ে একটু কথা বলি, কারণ অনেকে অনেকে এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে থাকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, সবাই সবাই মনোযোগ দেন। সেটা হচ্ছে, মনে করেন মনে করেন আপনাকে আমি যদি বলি যে বর্তমানে আহ পুত্রের বয়স ক বছর, বর্তমানে পুত্রের বয়স ক বছর, ঠিক আছে? আমি যদি বলি 5 বছর পর, 5 বছর পর পুত্রের বয়স কত হবে, তাহলে ক+5 বছর হবে, ক+5 বছর। আমি যদি বলি 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে আমাদের পুত্রের বয়স কত ছিল, তাহলে ক-5 ছিল। মানে কয়ের সাথে 5 যোগ করলে, মানে কয়ের সাথে 5 যোগ করলে, কারণ বর্তমানে যেই বয়সটা তার সাথে আমি 5 যোগ করলে 5 বছর পরে পাবো। 5 বছর পূর্বে যদি আসতে চাই তাহলে ক-5 পাবো। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনাদের, আমি এই জিনিসটা লক্ষ্য রাখার জন্য আপনাদেরকে একটা আমি সিস্টেম শেখাবো, যেটা যেই জিনিসটা আপনি মাথায় রাখবেন। ধরেন বর্তমান বয়সটাকে এই জায়গায় রাখবেন, যদি মানে এইখানে যদি বর্তমান বয়সটাকে রাখেন, এই বর্তমান বয়সের যদি আগে কিছু থাকে তাহলে বাম পাশে লিখবেন, বর্তমান বয়সের পরে যদি কিছু থাকে ডান পাশে লিখবেন। ঠিক আছে, সব সময় এরকম করে। ধরেন ধরেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আরো আরো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ধরেন আমি বললাম যে 5 বছর পর পর পিতার বয়স 20 বছর, 20 বছর। ঠিক আছে, তাহলে 3 বছর পূর্বে পিতার বয়স কত, মানে একেবারে সহজ কথা একটা দিয়ে আমি শুরু করি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বর্তমান, ধরেন বর্তমানের পরে এই জায়গায় আছে হচ্ছে ভবিষ্যৎ। তার মানে এইখানে হচ্ছে এইটাকে মনে করি আমরা 5 বছর, 5 বছর পর, এটা হচ্ছে 5 বছর পর, এটা হচ্ছে বর্তমান। আর বাম পাশে হচ্ছে পূর্বে, বাম পাশটা হচ্ছে পূর্বে। কত পূর্বে, এখানে যেহেতু 3 বছর পূর্বে দেওয়া আছে ধরলাম যে 3 বছর পূর্বে। তাহলে বাম পাশে গেলে মাইনাস করব, ডান পাশে গেলে প্লাস করব। দেখেন, আমি যদি এইখানে যে 20 দেওয়া আছে, এই 20টা কার মান দেওয়া আছে, যে 5 বছর পূর্বে পিতার বয়স দেওয়া আছে 20 বছর, তার মানে 5 বছর পর এই মানটাই দেওয়া আছে 20 বছর, 5 বছর পরের মানটা দেওয়া আছে 20 বছর। আর বাম পাশে গেলে বিয়োগ করব সবসময়, বাম পাশে যাওয়া মানে হচ্ছে বিয়োগ করা, মানে কম হওয়া। তাহলে বর্তমানে পিতার বয়স কত, বর্তমানে বর্তমানে পিতার বয়স কত ধরলাম, মানে এটা তো পিতা তো না, এটা পুত্র হবে আর কি, এত পিতার বয়স আবার এত ছোট হয়, এটা ধরলাম পুত্রের বয়স, হ্যাঁ পুত্রের বয়স ধরলাম। তাহলে 5 বছর পর পুত্রের বয়স ধরলাম হচ্ছে 20 বছর, তাহলে 20 বছর। তাহলে বর্তমান কি 5 বছরের চেয়ে আগে আছে, বাম পাশে আছে, সেই জন্য যেহেতু বাম পাশে আছে, তার মানে আমি এইভাবে করে বলতে পারি যে এই 20 বছর থেকে 5 বছর মাইনাস করে দিলে বর্তমানে তার বয়স হচ্ছে 15 বছর। তাহলে 3 বছর পূর্বে এই পুত্রের বয়স কত ছিল, 3 বছর পূর্বে, কারণ 15 থেকে আরো 3 বিয়োগ যাবে, 15 থেকে 3 বিয়োগ গেলে আমাদের চলে আসবে 12 বছর। বুঝেছি, 15 থেকে 3 বিয়োগ গেলে আমাদের আসবে 12 বছর। এই আর কি ঘটনাটা। তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে কিভাবে করে মানে বিষয়টাকে আমরা চিন্তা করব। 5 বছর পরের মান যদি দেওয়া থাকে, তাহলে আমি আগে বর্তমানে আসলাম, বর্তমান থেকে আরো পূর্বে গেলাম, বিষয়টা এরকম।
তো এই জিনিসগুলাকে আমরা আরেকটা মানে পিতা পুত্রের তো আরো অঙ্ক আছে, পিতা পুত্রের অঙ্কগুলাই যেমন অনুপাতের অঙ্ক আছে, আরো অনেকগুলো অঙ্ক আছে। পিতা পুত্রের অঙ্কগুলাকে আমরা আরো একবারে ইন্ডিভিজুয়ালি পিতা পুত্রের অঙ্কই কিছু কিছু করব, কিছু করলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। পিতা পুত্রের উপরেই আমরা মানে ডিটেইলস একটা মনে করেন যে প্রায় 30 থেকে 40টা অঙ্ক করব। পিতা পুত্রের বিভিন্ন টাইপের অঙ্ক থাকে, সেগুলো অঙ্ক তখন করব, তখন পূর্বের এবং পরের কাহিনীগুলো ক্লিয়ার হয়ে যাবে। পিতা পুত্রের বিভিন্ন টাইপের অঙ্কগুলা পরীক্ষায় খুবই আসে, তো ওইটা নিয়ে আমি ডিটেইলস অঙ্ক করাবো, ঠিক আছে? তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। 10 জন ছাত্রের গড় বয়স এত, নতুন ছাত্র আসায় গড় বয়স 16 হলো। আচ্ছা, 10 জনের গড় বয়স হচ্ছে 15, তার মানে মোট বয়স হচ্ছে 150। আর একজন নতুন ছাত্র আসছে, তার মানে 11 11 হয়ে গেছে, 11 জন। 11 গুণন 16 করে দিলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 176। তাহলে 176 থেকে 150 বিয়োগ করলে আসবে হচ্ছে 26 বছর। নতুন যে আসছে তার বয়স হচ্ছে 26 বছর, ঠিক আছে? এই আর কি, এটা আপনারা পারবেন, এটা আর বলার কিছু নাই। শিক্ষক সহ এগুলো আপনাদের জানাই। এখানে একটা অঙ্ক ছিল। আচ্ছা, এখানে কি বলছে যে একজন ক্রিকেটারের 10 ইনিংসের গড় রান হচ্ছে এত, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব মিলিয়ে তার গড় রান হবে 50। ঠিক আছে, 10টা ইনিংসে আপনার গড় রান দেওয়া আছে 45.5। তাহলে মোট রান 10টা ইনিংসে মোট রান, 10টাতে মোট রান দাঁড়াচ্ছে হচ্ছে 45.5কে 10 দিয়ে গুণ করলে 455। 11তম ইনিংসে কত রান করে আউট হলে তার গড় রান হবে 50। তার মানে 11টা ইনিংসে তখন আপনার গড় রান হয়ে যাবে মানে 50। তার মানে মোট রান 11টা ইনিংসে হবে 50 গুণন 11 মানে 550। বিয়োগ করলে আমাদের কত আসে? 95। তার মানে 95 রান করে আউট করলে আউট হলে আপনাদের গড় রান 50 হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, এখানে আরো কিছু অঙ্ক আছে, এটা সহজ অঙ্ক এগুলা। এই অঙ্কটা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। 11 জন লোকের গড় বয়স হচ্ছে 50 বছর। 40 কেজি ওজনের একজন চলে গেলে বাকিদের ওজন কত হবে? 40 কেজি ওজনের একজন চলে গেলে বাকিদের ওজন কত হবে? আচ্ছা, এটা অবশ্য কত কঠিন না, এটা সহজ অঙ্ক। তাহলে 11 জন বালকের গড় ওজন হচ্ছে 50 বছর। তাহলে 11 জন যে আছে এটার মোট ওজন হচ্ছে 11 গুণন 50, 5 11 55 মানে 550 বছর। 40 কেজি একজন একজন চলে গেছে, 40 কেজি একজন চলে গেছে, তার মানে আমাদের শূন্য এখানে 510 হয়েছে। তার মানে এখন আমাদের লোক হয়েছে হচ্ছে 10 জন, 10 জনের হচ্ছে 510। তার মানে আমাদের গড় গড় হয়ে যাবে হচ্ছে 510 ভাগ 10 করে দিলে 51 বছর। ক্লিয়ার? হ্যাঁ জাবিদ, ভেরি গুড, ঠিক আছে। মানে এদের মোট ওজন আগে বের করলাম। 11 জনের মোট ওজন হচ্ছে 550। একজন 40 কেজি চলে গেছে, একজন চলে গেলে 10 জন। তাহলে 40 কেজি চলে গেলে 510 হলো 500। আচ্ছা, কেজি 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 কেজি, বছর না, কেজি। তাহলে 550 থেকে এটা চলে গেলে এত কেজি, এখান থেকে গড় পাবো হচ্ছে এত কেজি। ওকে, ঠিক আছে, বুঝেছি। মানে 40 কেজি চলে গেছে কিন্তু একজনও তো চলে গেছে, তার মানে 11 জনের জায়গায় 10 জন হয়েছে। আর কেজি এখান থেকে 40 কমে গেছে, 510 হয়েছে। আচ্ছা, এই সেম অঙ্ক। আচ্ছা, আচ্ছা, এখানে একটা অঙ্ক দেয়া আছে। আচ্ছা, এখানকার ওই অঙ্কটা কোথায় গেল? এক সেকেন্ড।
সেকেন্ড। আচ্ছা, এখানে আরেক টাইপের একটা অঙ্ক থাকে, সেটা হচ্ছে এই অঙ্কটা আমাদের মিস গেছে। আচ্ছা, ওই অঙ্কটা আমরা সলভ ক্লাসে করে দিব। সেটা হচ্ছে, মনে করেন 10 জন লোক আছে, সেই 10 জন লোকের মানে এটা কোনো প্রকারে মিস চলে গেছে এখানে। 10 জন লোকের মনে করেন গড় বয়স দেওয়া আছে। এই 10 জন লোকের গড় বয়স যে দেওয়া আছে, একজন লোক অ্যাড হয়, তাদের প্রত্যেক মানে তাদের গড় বয়স 20 বেড়ে গেল, 20 বেড়ে গেল। তাহলে ওই যে যে এসেছিল তার আসলে বয়স কত? খুবই সহজ, যে মানে আলটিমেটলি এটা দিয়ে ওই ওই সংখ্যাটাকে গুণ করে দিলেই হয়ে যায়। কিন্তু এটাও আমরা সলভ ক্লাসে করে নিব। আমি বলেছি যে তুলনামূলক কিছু কঠিন অঙ্কগুলা নিয়ে আমি একটা সলভ ক্লাস তৈরি করব। তবে সলভ ক্লাসটা একটু আরো 2টা বা 3টা ক্লাস পরে আমি আপনাদেরকে দিব, যে মানে আমাদের যেদিন ক্লাস হয় না, সাধারণত আমরা কি শনিবার আর বুধবারে আমরা ক্লাস করি না, তাই না? শনিবার বা বুধবারে আমাদের সলভ ক্লাসটা হবে। সলভ ক্লাসটা হবে শনিবার অথবা বুধবারে, আমি জানাই দিব। হ্যাঁ, কোন কোন শনিবার বা কোন বুধবারে, এই শনিবার বা বুধবারে সলভ ক্লাস হবে, এটা আমি জানাই দিব। কারণ আমাদের রেগুলার ক্লাসগুলো রেগুলারই চলতে থাকবে। আর সলভ ক্লাসে যেমন নল চৌবাচ্চা, নল চৌবাচ্চার কিছু কঠিন অঙ্ক আছে। হ্যাঁ, কাজ কাজ সময়ের কিছু কঠিন অঙ্ক আছে। তারপরে আহ মানে কঠিন অঙ্ক মানে কি, যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু কিছু কিছু পরীক্ষায় আসে, সেগুলো সেই টাইপের অঙ্কগুলো আমরা করব। তারপরে ঐকিক নিয়মের কিছু কঠিন অঙ্ক থাকতে পারে, ঐকিক নিয়মের। তারপরে এই গড়ের কিছু কঠিন অঙ্ক থাকতে পারে, এটা আমরা সলভ ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ।